ওই তারটা আমার গায়েতে লাগে, হাতে, হাত থেকে ছিনালাম, পিঠে লাগলো, পিঠে আটকে গেল, পিঠ থেকে উঠে আমি পুকুরে পাড়ে পড়ে গেলাম। আমার সেন্স ছিল না 10 মিনিট। আমি জলের তলায় লাইট করেছি, টিউবল্যাম্প জলের মধ্যে জ্বলছে, বাল্ব জলের মধ্যে জ্বলছে। তা প্রথম দিন জ্বালাবার পর দ্বিতীয় দিন আমি গেলাম সব খুলে, সমস্ত খুলে একটা ঝুড়ির মধ্যে, দুটো তিনটে ঝুড়ির মধ্যে রেখে সেটাকে একটা খাটের তলায় রেখে দিয়েছি। তো আমার পুরোটা জ্বালাতে দিল না, তা আমি কষ্ট লাগলো খুব, খুলে দিল, ওটা টিউব লাগালো, কষ্ট মানে মারাত্মক কষ্ট লেগেছিল বুকেটা। এই যে ঘা, এই যে বুকের মধ্যে যে যন্ত্রণা নিয়ে আমি ওখান থেকে বেরোলাম, সেটা কিন্তু ভুলিনি। এই যে নতুন যে আলো, এই এলইডির কথা যেটা আমরা আলোচনা করছি, সেটা কি, সেটা আসার ফলে কি চন্দননগরের লাইটিংয়ের যে জায়গাটা সেটা খানিকটা অনেকটা হলে নষ্ট হলো? এই যে লাইটটা, এটার জন্য ভিড় বাড়েনি, কিন্তু ভিড়টা বাড়লো যখন থেকে সবল দিল। এটা বন্ধ কেন করে দিল? এই প্রশ্নটা করা যাবে না, উত্তর দেওয়া যাবে না। যখন জিনিসটা ভেঙেছে, চোখের সামনে ভাঙছে, তারপরে সেটাকে নিয়ে আলোচনা করা। আর যখন রাস্তা দিয়ে প্রথম নিয়ে যাচ্ছি, তখন দুপাশে এত ভিড়, এত ভিড়, ভিড়ের মধ্যে কিন্তু আওয়াজটা কি আসছে, আমি ওয়েস্ট বেঙ্গলে অমুক জায়গা থাকি, আমি দিল্লির অমুক জায়গা থাকি, এই আওয়াজগুলো আসছে। আর ওই মোবাইল, তখন আগে সময় চোখ দিয়ে জলও বেরিয়ে যায় কান্নাতে, কি দেখছি আর কি ছিলাম আমরা। নমস্কার, আমি অনির্বাণ চট্টোপাধ্যায়, বাবা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাবা বাংলায় আমাদের যিনি অতিথি, তাকে বলা হয় বাংলার কেন, ওটা ভারতের বোধহয়, টমাস আলভা এডিসন। 1879 সালে টমাস আলভা এডিসন তৈরি করলেন আমাদের ইলেকট্রিক বাল্ব। কিন্তু তার প্রায় 100 বছর পর, না 100 বছর ঠিক নয়, 70-80 বছর পরে বাংলার এক ছোট্ট ছেলে, তখনও স্কুলের গুন্ডিও পেরেনি, তিনি কিন্তু এই ছোট ছোট ইলেকট্রিক বাল্ব দিয়ে এমন একটা ম্যাজিক দেখালেন যেটায় গোটা পৃথিবী চমকে গেল। এই যে আজকে আমরা বলি না যে চন্দননগরের আলো, চন্দননগরের লাইটিং, যেটা দেখার জন্য এই জগদ্ধাত্রী পুজোর সময় স্পেশালি লক্ষ লক্ষ মানুষ আসেন এই শহরটাতে। ঠাকুর তো আছেই, সঙ্গে কিন্তু একটা বিরাট আকর্ষণ থাকে হচ্ছে চন্দননগরের লাইটিং। কলকাতার পুজো আজকে যে জায়গাটায় পৌঁছেছে, তার কারণ, একটা বড় কারণ কিন্তু প্যান্ডেল যেমন বদলেছে, মণ্ডপ সজ্জা যেমন বদলেছে, তেমন কিন্তু আলোকসজ্জাও বদলেছিল। এবং তার সবার পেছনে যে মানুষটার একটা বিরাট অবদান রয়েছে, তার নাম হচ্ছে শ্রীধর দাস। তিনি হচ্ছেন চন্দননগরের আলোর জাদুকর, আমাদের বাংলার এডিসন, যেটা বলছিলাম সবার আগে। শ্রীধর, আপনাকে অনেকটা ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যেটা বলা হয় আপনাকে যে ম্যাজিশিয়ান তো বলাই হয়, হ্যাঁ, আলোর ম্যাজিশিয়ান। তো কীভাবে হলো গোটা ব্যাপারটা? মানে আপনি তো যখন এখানে আপনি আলো নিয়ে কাজ করতে শুরু করলেন, তখনও বোধহয় এই শহরগুলো সেরকমভাবে, গোটা শহরটা হয়তো ইলেকট্রিসিটি পৌঁছেছে, কিন্তু হয়তো চারপাশটা অতটা আলোও নেই। কিন্তু সেই সময় আপনার মধ্যে এই যে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করা, স্পেশালি হচ্ছে যে আলো দিয়ে সাজানো সব কিছুকে, এই ভাবনাটা কবে থেকে এলো? না, ব্যাপার হচ্ছে সাজানো বলতে কিছু নেই, এটা একটা আমার ছেলে খেলা করতে করতে আজ এই পজিশনে গেছি। আমি ছোটোবেলায়, খুবই অল্প বয়স, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বন্ধুবান্ধব থেকে তাড়িয়ে দিচ্ছে, কেন? যেহেতু আমি লেখাপড়ার দিকে ঘুরছি নেই, এই ইলেকট্রিক নিয়ে আমি ছেলে খেলা করছি। একটা সাইকেল, তার ডায়নোমা, সেই ডায়নোমাটাও জ্বলছে নিমছে, সেই ডায়নোমাটাকে আমি যত ঘোরাই, তার স্পিড যত বাড়বে তত, যেমন আমরা বলি 50 সাইকেল, এখন কথা হচ্ছে 50 সাইকেল, 60 সাইকেল। এই মানেটা কি? একটা পাওয়ারের স্পিড, এই স্পিডটা যত বেশি দিয়ে হবে তত লাইটটা শান্ত হবে। তা আমরা তখন ওই সাইকেলের ডায়নোমা নিই ছেলে খেলা, সাইকেল ডায়নোমাটা চালিয়ে সাইকেল ঘোরাতাম, প্যাডেল ঘোরাতাম, ডায়নোমাটা জ্বলতো। এবার ডায়নামোটা কম জ্বলা বেশি জ্বলার উপর লাইটটা কাঁপা নির্ভর করত। আমি যদি প্যাডেলটা আস্তে করতাম, তা লাইটটা কাঁপতো, লাইটটা জোরে জ্বলবার জন্য প্যাডেলটা জোরে করতে হতো। এটা একটা মাথায় একটা হেডেক হলো আমার, একটা মাথায় একটা কিরম চিলকিলি করলো,
তখন তো আর এত কিছু বুঝি না, কী জন্যে হয়, কী জন্যে কেন হয়। এটা আরম্ভ করলাম। এরপরে আমার বাল্বের কথা চিন্তা এসেছিল, বড় বাল্ব, তখন তো এসব বাল্ব নয়। আর চন্দননগরে যখন, আগে পাওয়ারের কথা বলতে গেলে চন্দননগরের কথা বলতে হবে। চন্দননগরে তখন প্রাইভেট কোম্পানি ছিল, ভর কোম্পানি, ইলেকট্রিসিটি, এসিবি, সিএসসি এসব ছিল না। আচ্ছা, একটা ভর কোম্পানি বলে একটা কোম্পানি ছিল, সে ব্যবসা করতো, লাইট দিত, একদম ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ব্যবসা করতো, কাঠের পোল, সার্কেলে লাইট দিয়ে কাঠ ব্যবসা করতে লাগলো। আমার যে দেখা আর কি, আমার দেখা যে ওই রোডের লাইট কেরোসিন তেল বাতি, একটা ডিব্বার জ্বলতো, মইনি আসতো, কেরোসিন তেল ভরতো, জেলে দিয়ে চলে যেত। কিন্তু এটা চিন্তাধারা করতাম, এই যে কেরোসিন তেল সেই ইয়েটা লম্পটাতে দিত, এমনই দিত যে ঠিক সকালবেলা হলো, ওর তেলও শেষ হলো, লাইটও নিভে গেল, নেক্সট দিন আবার সেই কাঁধে করে মই নিয়ে এসে। এটা আমার দেখা আর কি, এটা চিন্তা আমার খালি ওই নিয়ে চিন্তা। পাড়ায় পাড়ায় এরকমই ছিল, পাড়ায় পাড়ায় ছিল সব, গলি গলি হ্যান ত্যান সব ছিল। এটা কোন সময় কথা বলছেন সুন্দরদা? এটা আমি 50-তে দেখেছি, আমার 50-তে যতদূর দেখেছেন। মনে হয়। আচ্ছা। 51-এও কিছু কিছু দেখেছি, তারপর স্ট্রিট লাইট হয়েই যায়। খুব বড় কোম্পানি তখন আস্তে আস্তে কাঠের পোল ফুটে লাইট করতে আরম্ভ করলো। এটা কি ধর কোম্পানি? ভর কোম্পানি। আচ্ছা তারপর ওই যে ওটা ছিল কর্পোরেশন, কিন্তু আচ্ছা, ওই যে লাইট যেগুলো জ্বালাতো আর কি। ওই কেরোসিন তেল দিয়ে লাইট গেলে এটা তো কর্পোরেশন থেকেই করতো। রাইট। তো এই লাইট পোস্টগুলো দেখার মতন ছিল, বিরাট বিরাট, মানে ভারী লোহার জিনিস, এখনও সব অনেকে মিউজিয়ামে রাখা আছে। হ্যাঁ। এর পরের ধাপটা বলছি, ক্লাস 8-এ সরস্বতী পুজো হবে, আমাদের বলা হলো, ক্লাসকে বলা হলো, আমার বলা হলো না, ক্লাসকে বলা হলো যে এবার ললিত মোহন চ্যাটার্জি আমাদের হেডমাস্টার ছিল, তিনি বললেন এবার তোরা যা ইচ্ছা করবে যা। তা আমরা কী করবো, আমরা সব ছেলেরা তখন জুনিয়র তো, সব ছেলেরা জোর করে বললাম কি করে হবে। তা বললো যাও, করতে হবে। বাজেট কত জিজ্ঞেস করেছেন আমি স্যারকে, স্যার একটু পয়সা করি কত দেবেন এই ঠাকুর ফাকুর আনতে। বললো 10 টাকা, বহুত নিয়মই আছে, 10 টাকা দেওয়া হবে। এই 10 টাকার মধ্যে প্রতিমা না সেরম মানে বিরাট কিছু হাইফাই প্রতিমা না, প্রতিমা আমাদের স্কুল ছিল চট পাতা, উপরে ছিল অ্যাডভেস্টার, সেও মানে ফুটো ফাটা অ্যাডভেস্টার, এরকম ধরনের স্কুল আছে তখন, সবই স্কুলে এরকমই। আর খুব যখন মানে বড় স্কুল সেটা আলাদা। এইখানে আমাদের স্কুলটার যা আছে সেই ঘটনাটাই বলছি। তা আমি গিয়ে বললাম ললিতবাবু, ওই আমি 10 টাকা বাজেট পুজো। তা আমি সবাইকে ডেকে বললাম 10 টাকায় কী করবো। তা বললো যা ইচ্ছা করে না, একটা যাওয়া বলেছি, বলা হয়েছে যখন একটা কিছু করতে হবে তো। তাই 10 টাকার মধ্যে আগেকার দিনে বার্লি বলে একটা কোম্পানি ছিল, বাচ্চাদের খাওয়াতো আর কি, মানে খাওয়াবার জন্য। সেটা করে মানে বলছি কেন, তার কৌটোটা দরকার ছিল। আচ্ছা, সেই জন্যই আমি ওই বার্লি কোম্পানির কৌটোটা, একটা কোম্পানির বলা উচিত নয়, তো ওই কৌটোটার জন্যই আমি ওইটা কথাটা ব্যবহার করেছিলাম। ওই 3টে কৌটো লোকের বাড়িতে গেলেই পাওয়া যেত তখন, বার্লিটা। ওই 3টে কৌটোকে গোল করে ফুটো করে, আর তখন কিরম সিস্টেম ছিল, ঘোরালি ফুটো হয়ে যাবে, একটা পাতলা দিয়ে দেন, ঘোরালি ফুটো হয়ে যায়। তো সেই ফুটো করার অবস্থায় 3টে ভেতরে বাল্ব, মানে যতদূর মনে হচ্ছে 100 ওয়াট বাল্ব আমি 3টে লাগিয়ে দিয়েছিলাম। লাগাবার পর সেখানে সেলোপিন পেপার তার উপরে কভার করেছিলাম, কালার সেলোপিন পেপার, জাস্ট সেলোপিন পেপারটা কালারের জন্য, লাল হলদে সবুজ। আর তার সামনে রেখে, আর পেছনে প্রতিমা থাকতো, তার পেছনে একটা শাড়ি ফাড়ি যেখান থেকে জোগাড় করে পেছনে টাঙানো হতো। এই হচ্ছে সরস্বতী পুজো। এইবার
তিনটে লাইট কি হবে, তিনটে লাইট নিব্বে জ্বলবে আর কি। তখন আমরা পেছনে বসে তিনটে পেরেক মেরে তিনটেকে এই লাইট ঠেকাতাম আর কি। যেমন সুইচ, কী করে জানলাম ওটা, সুইচ সিস্টেমটা দেখে নিয়েছিলাম যে কীভাবে হয়, এই একটা তার একটা ঠেকালেই জ্বলে। এটা দেখে আমি তিনটে পেরেকে তিনটে তার ঠেকাচ্ছি, তিনটে লাইট জ্বলছে, তিনটে লাইট তিন রকমের কালারের জ্বলছে, সেই ফোকাসটা কিন্তু ওই ঠাকুরে পড়ছে। এই মানে সরস্বতী পুজোর লাইট হই কাণ্ড, মানে যে মোহন চ্যাটার্জি তীরে তীরে আসতো আমাদের লাঠির হোঁটা নিয়ে, তখন মার ছিল কিন্তু অন্য টাইপ। এখন তো কারোর ছেলেদের হাত দেওয়া যাবে না, তখন একটা পেন্সিল এখানে গুঁজে দিল, দিয়ে টিপলো, টিপে ঘোরাচ্ছে, এই রকম পানিশমেন্ট ছিল। মানে মানে চিন্তাধারা এখন লোকে করতেই পারবে না। আর বেদ ছিল, বেদ, বেদে চাপ তা যাই হোক, বেদ ফেদ সব পেন্সিল পেন্সিল সব ঘোরানো উঠে গেল, তখন নাচতে আরম্ভ করলো, যেটা কিরম দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে একটা দরজার মধ্যে থেকে, যাতে লাইটটা দেখতে পাচ্ছে না, আমি কিন্তু আড়ালে বসে আছি লাইটটা। এই যে ভাবনাটা এলো আপনার মধ্যে, মানে এটার জন্য কি আপনি এর আগে কিছু দেখেছিলেন বা বাড়িতে প্র্যাকটিস করতেন কিছু, মানে হঠাৎ করে কোথা থেকে এলো মানে আইডিয়া? বা হঠাৎ কিছু করতে গেলে এটা সাইকেলের ডায়নামো আমি বলেছিলাম, সাইকেলের ডায়নামো নিভে জ্বলছে, স্পিডের উপর যা হয় সেইটা খানিকটা। আপনি কোনো তারাই কোনো ইলেকট্রিশিয়ানের সঙ্গে কাজ করেছেন বা কিছু? না, আমি জীবনে কোনোদিন ইলেকট্রিশিয়ানের সঙ্গে কাজ করিনি। আচ্ছা, তবে এর পরে কোনো জিনিস দরকার হলে আমি জানবার জন্য লোকের কাছে গেছি। আচ্ছা, পুরোটাই নিজে নিয়ে শেখা, মানে পুরোটাই নিজে নিয়ে শেখা? পুরো এই পারপাসটা পুরোটাই আমার নিজে নিজে থেকে, সেটা কোনো আলাদা কোনো জায়গা করতে শিখবো আমি। কে জানতো, আমি জন্য পাওয়ারই ছিল না, ছিল তো ওর কোম্পানি, প্রাইভেট কোম্পানি। তখন এই পাওয়ার নিয়ে ছেলে খেলা ছিল না, তখন তো সব আন্ডারগ্রাউন্ড লাইন ছিল, এখন তো আন্ডারগ্রাউন্ড হচ্ছে, তখন ছিল আন্ডারগ্রাউন্ড, ওভার হাই টেনশন লাইন সব আন্ডারগ্রাউন্ড দিয়ে হতো। ওরা যে কাজ করতো চন্দননগরে ঘর কোম্পানির প্রায় 80% লোক লালবাগান বলে একটা জায়গা আছে, সেইখানকার লোকই কাজ করতো। ওইখানে মোদির কাছে কিছু কিছু জানতাম, শিখতাম, দেখতাম, আর কিছু না। আর সেই রকম ধরনের শেখার মতন আমার কিছু ছিল না। আচ্ছা, মানে একটা শুনেছিলাম যে আপনি কোনো একটা ইলেকট্রিকের দোকানে হিসেবে কাজ করেছিলেন, সেরকম কিছু না? না, ইলেকট্রিক দোকানের কোনো কাজ করিনি, কিন্তু ইলেকট্রিক দোকানের পাশে গিয়ে আমি দাঁড়াবো। আচ্ছা, একটা ইলেকট্রিক সাধারণ সায়েন্স, তার পাশে গিয়ে আমি দাঁড়াবো। মানে কোথায় ছিল এটা? কোথায় ছিল? চন্দননগরে ছিল, চন্দননগরে ছিল। পাশে গিয়ে আমি দাঁড়াবো, ওটা কি করছে আমি দেখতাম। এই অভিজ্ঞতাটা এই করে করে আস্তে আস্তে এসেছে। যে আমি কারোর কাছে গিয়ে শিখেছি, তারপরে হয়তো অনেক লোকের কাছে আমি জেনেছি, কিন্তু কারোর কাছে গিয়ে বসে কাজ শিখে করেছি এটা আমার জানা। কোথায় কোথায় মানে এটাই, মানে অ্যাকচুয়ালি কোথায় কিছু একটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার ছিল আপনার মধ্যে। কারণ হচ্ছে যে বেসিক্যালি একদম টেকনিক্যাল একটা জিনিস, যেটা হচ্ছে ধরুন, মানে আমি গিয়ে যদি আজকে যদি কাজ করতে যাই ইলেকট্রিসিটি, কিছুই জানি না, মানে এবিসিডি কিছু জানি না, তো বেশিরভাগ লোকই তাই। তো সেখানে গিয়ে আপনি একটা জিনিস, নতুন জিনিসকে আপনি শুধুমাত্র এক্সপ্লোর করছেন তা না, সেখান থেকে কিছু একটা নতুন জিনিস তৈরি করছেন, সেটা আমার মনে হয় একটা কোথাও একটা নিশ্চয়ই আপনার সঙ্গে কানেকশন একটা ছিল আর কি, কোথাও হয়তো ডেস্টিনি ছিলেন আর কি। এটা এখন যে তোমরা বলছো না, এই কানেকশন ছিল বা ঈশ্বরগত, এইসব আমি কিন্তু ভাবিনি। আর ঈশ্বরগত ছিল কি আমি জানি, আমাকে হাজার বললেও আমি বলতে পারবো না। আমার যেটুকু অভিজ্ঞতা সেইটুকু কিন্তু এইটা থেকে, নেবা জলা এইটা থেকে, একটা রানিং। পরের কি ঘটনাটা আরো একটু বেশি করে হলো, তখন আমি স্কুলের পাশেই আমার একটা বাড়ি ছিল, সেটা হচ্ছে নাড়ুয়া
শিক্ষা নিকেতন, এই নাড়ুয়া জহরতি পুজো কমিটি, আচ্ছা এইখানে আমি তো ওদের বললাম, কারণ আমার কিছুই জানি না, কিন্তু ওদের বললাম যে আমি লাইট করবো। তা আমার এক বন্ধু ছিল পড়াশোনা পাল, বললো কি লাইট করবে? আমি বললো করবো একটা, দেখি রাস্তায় লাইট দৌড়ুনো, এটা আমি এখানে করবো, রাস্তায় লাইট দৌড়ুনো। লাইট মানে কি? লাইট লাইট তো এমনি দৌড়বে না। আর লাইট কি সবসময় জ্বলে? আমাদের যে এগুলো জানার কথা, এগুলো বাড়িতে আমরা বাল্ব জ্বালাতাম, বাল্বটা কি জ্বলছে? বাল্ব কিন্তু জ্বলে না, জলে নেবে। আমাদের যত ল্যাম্পই আছে না কেন, এই যে ল্যাম্প জ্বলছে এই জলে নেবে, কিন্তু ফিক্সড হয়ে জ্বলে না। আচ্ছা, কোনো ল্যাম্পই না। ও তাই? হ্যাঁ, আগে থেকে 15টা ফিক্সড হয়ে জ্বলতো। কারণটা কি এটা বুঝতে পারবে, এই জন্য একটা টিউব লাইট লাগানো হয়, তার দুপাশটা দেবেন কাঁপছে, ওই কাঁপছে কেন? সেখানে হচ্ছে জ্বলছে নিচ্ছে 50 সাইকেলস 60 সাইকেলস, এসব বলে কেন? স্পিডে, ওই নেভাজলার স্পিডের উপর এইটা আছে। আমি না বললাম ঠিক আছে। না ধরুন আমি একটা বাড়িতে গিয়ে আমি একটা সুইচ অন করলাম, একটা বাল্বের, সেখানে ধরুন সেটা জ্বলতে থাকলো, ঠিক আছে? এই জিনিসটাকে আপনি তৈরি করলেন, এমন কিছু তৈরি করলেন যেটা হচ্ছে জ্বলছে নিচে, এইটা কিভাবে সম্ভব? মানে খুব একদম লেম্যানের জায়গা থেকে বলছি, মানে একেবারে যে আমি আপনি তো একটা বাড়িতে একটা বাল্ব লাগালেন, লাগাবার পর জ্বলছে, এইটা পর্যন্ত জানেন, কিন্তু বাল্বটা যে জলে নেবে সেটা জানি না। এখন আপনাকে বলছি, আপনি যখনই বাল্ব লাগিয়েছেন তখন থেকে, জ্বালার অবস্থা থেকে, সুইচ মারার অবস্থা থেকে ওই বাল্বটা জ্বলছে নিচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে মানে এটা হচ্ছে বেসিক একটা জায়গা তৈরি হলো। এরপরে এইটাকে ধরুন মানে আমার চোখে যখন পড়ছে, ধরুন এমনি নর্মাল ক্ষেত্রে এটা ধরুন এই বাল্বটা জ্বলছে, এই বাল্বটা তো আমি দেখছি যে আমার এই যে আপনি যেটা বলছেন জ্বলছে বা নিচ্ছে, সেটা আমার চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। এবারে আপনি এটাকে এমন কিছু তৈরি করলেন যেটা সাথে মানুষ চোখে দেখতে পেরোয় জ্বলছে এবং নিচ্ছে, সেটা কিভাবে হলো? জ্বলছে কিন্তু চোখে দেখা যাবে না। না আপনি তো তৈরি করলেন এমন কিছু, আমরা তো দেখি যে আমি যেটা তৈরি করলাম সেটা হচ্ছে একটা লাইট দৌড়বে, এইটা আমার তৈরি করা। যে একটা বাল্ব আমি লাগালাম সেটা তো সবসময়, যতক্ষণ লাগে নিভে জ্বলছে সবসময়। আমি যদি 50টা ল্যাম্প লাগাই, 50টা ল্যাম্পই নিভে জ্বলছে, কিন্তু এমন ভাবে নিভে জ্বলছে আপনি চোখে সেটা দেখতে পাচ্ছি না। যেগুলো লাইটটা ফিক্সড লাইট জ্বলছে। রাইট, হ্যাঁ, এইটা কি কিভাবে বদল করলেন সেটা হচ্ছে আমার প্রশ্ন। এটা আপনাকে বলেছিলাম, সাইকেলের লাইট, ডায়নোমার লাইট। আপনি যখনই ডায়নোমার লাইটটা প্যাডেল করে ঘোরাবেন তখনই আপনি যদি বাড়িতে থাকে, এখনো পরীক্ষা করে দেখবেন বাল্বটা কাঁপছে, যে প্রায় ডায়নোমারটা কমে আসছে, লাইট স্পিড কম, যত স্পিডে ঘোরাবেন তত লাইটটা ব্রাইটনেস হবে, ফিক্সড হয়ে যাবে, আলোটা একদম ফোকাস হয়ে যাবে। তা আপনি সেক্ষেত্রে কি করলেন? তারপর তো এইটা তো আলাদা ব্যাপার, এটার সঙ্গে আমাদের এই ইলেকট্রিসিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের সঙ্গে যেটা সম্পর্ক সেটা হচ্ছে, আমি যেখান থেকে এই জন্ম দিয়েছিলাম আর কি, আমরা করেছিলাম আর কি, যেরকম বাল্ব রাস্তায় লাগিয়েছিলাম। আমি তো এটা জানতাম যে বাল্ব নিভে জ্বলে, বাল্ব কোনো সময় ফিক্সড হয়ে জ্বলে না। কেউ যদি বলে না, সেটা বাজে কথা বলে, বাল্ব সবসময় জলে নেবে। তা আমি এটা কিন্তু এর মধ্যে কোনো কারেক্ট নেই। আমি যে ওই নারওয়ায় বলেছিলাম যে আমি একটা রাস্তায় লাইট করব, দৌড়ছে আবার দৌড়, এটা আমি বলেছিলাম, ওরা বলেছিল হ্যাঁ করে দেবো, করতে পারিস। তাতে বললেন প্রবীর চ্যাটার্জি বলে একটা ছেলে, আমরা হাফ করেছিলাম, ও পাশেরটা জ্বালাইনি, এ পাশেরটা জ্বালিয়েছিলাম। সঙ্গে আমার ছিল পড়াশোনা পাল বলে একটি ছেলে। তা প্রথম দিন জ্বালাবার পর দ্বিতীয় দিন আমি গেলাম, সব খুলে, সমস্ত খুলে
একটা ঝুড়ির মধ্যে, দুটো তিনটে ঝুড়ির মধ্যে রেখে সেটাকে একটা খাটের তলায় রেখে দিয়েছে। আমি পরের দিন গিয়ে বললাম, এটা কি হলো? বললো, না এটা আমাদের লাইট পছন্দ নয়, ওই জোরে লাইট দরকার, রাস্তায় দেখতে পাবে, রাস্তাটা দেখতে পাবে। তা আমার পুরোটা জ্বালাতে দিল না। তা আমি কষ্ট লাগলো খুব, খুলে দিল, ওটা টিপ লাগালো। কষ্ট মানে মারাত্মক কষ্ট লেগেছিল বুকে। এটা আমি পড়াশোনাকে বললাম, বন্ধুকে বললাম, সে আর হবে না, কিছু আমাদের করতে দেবে না, ওদের ডিজাইনে ওরা করেছে, ওদের পদের না তো, সব একই ছিলাম তখন আমরা। যাই হোক, খুলে নিল, ওরা টিউব লাগালো, মিটে গেল। এই যে ঘা, এই যে বুকের মধ্যে যে যন্ত্রণা নিয়ে আমি ওখান থেকে বেরোলাম, সেটা কিন্তু ভুলিনি। ওটা চাই অ্যাকচুয়ালি। এটা আমি বাড়িতে বসে দিনরাত, বাড়িও বলতে আমার সেরকম খুব একটা বিরাট কিছু নয়, দিনরাত খালি চিন্তা করতাম এইটা যে আমাকে মানে বন্ধ করে দিল। তাহলে আমার বাড়িটা ছিল ঠিক বিদ্যালঙ্কা পুকুরের পাড়ে। আচ্ছা। তা আমি তখন এই বিদ্যালঙ্কার, আমার ফ্যামিলির দু একজন ছিল সেই বাড়ির সঙ্গে যুক্ত, আমার ফ্যামিলি। তাই বিদ্যালঙ্কার লাইটটা তখন আমি করতাম। তখন বিদ্যালঙ্কার লাইট ফাইট সেরকম হতো না, আমি করতাম ফোকাস লাইট, বড় বড় সেট ঝুলিয়ে সব হতো, হোগলার প্যান্ডেল আর কাপড়ের প্যান্ডেলের কাজ, কাপড়ের কুঁচি দিয়ে। তখন এত অন্য কিছু ওঠেনি। আমি বললাম, ঠিক আছে, আমি বিদ্যালঙ্কা লাইট করব। তখন আমার পাড়া জোরটা আমার বেশি ছিল, কর। যে লাইট আমি নাড়ুয়ায় করেছিলাম, ওই লাইট আমি বিদ্যালঙ্কা করলাম। যেটা নাড়ুয়া একটা ছোটো টাইপ হয়েছিল, এটা একটু বড় টাইপ করলাম। মানে ওই যে দৌড়ুনো, মানে হসপিটাল মোড় থেকে বিদ্যালঙ্কা মোড়, এই যে লাইটটা দৌড়ে যাচ্ছে, দৌড়ে আসছে, এটা একটা অদ্ভুত, মানে আমি এখনো ভাবতে পারিনি যে এটা এত ভালো হবে। এটা করেছিলাম, আর তখন হই হই কাণ্ড হয়েছিল এই লাইটটা দেখে। তখন আমার কলেজ স্কোয়ারের ডাকলো, কলেজ স্কোয়ার না, আমার যতদূর মনে হচ্ছে সেটা নিয়ে খুব হইচই হয়েছিল। হ্যাঁ, সেটা নিয়ে খুব হইচই হয়েছিল ওই বিদ্যালঙ্কারের আলো নিয়ে। হ্যাঁ হইচই, বিরাট হইচই। বিদ্যালঙ্কা আলো নিয়ে আরেকবার হয়েছিল, ওটা করবার পর, তারপরে এক বছর না 2 বছর পরে আমি বললাম আরেকটা করবো। কি করবে? জলের তলা লাইট করবো। আচ্ছা। জলের মধ্যে ল্যাম্প জ্বলবে, করবো টিউব ল্যাম্প জলের মধ্যে জ্বলবে। এগুলো তো কেউ শেখায়নি। সেটাই আমি ভাবছি, মানে সেটাই ভাবছিলাম যে মানে এই যে একটা আবিষ্কারক মন আর কি, আপনার একটা ইনোভেটিভ মন, এইটা কিভাবে তৈরি হলো? মানে এই যে আমি বলছি, এই যে বলুন না, ভর কোম্পানি ছিল, আর হাই টেনশন লাইন ছিল। তখন ওরা কেবিল জুটলো, আন্ডারগ্রাউন্ড কেবিল জুটলো কম্পাউন্ড দিয়ে। কম্পাউন্ড বলে একটা জিনিস ছিল কেবিল জোড়ার জন্যে, ওই কম্পাউন্ড দিয়ে জুটত। তা আমার বসে বসে খেয়াল হয়েছে, যদি কম্পাউন্ডে যদি আমি ল্যাম্পের পেছনে দিই, দিয়ে গড়িয়ে জমা করি, তাহলে এটাও তো নন কন্ট্যাক্ট হতে পারে। এটা কি শেখার না, এটা ওই দেখে বার করা। তাই কম্পাউন্ড দিয়ে ল্যাম্প করে জলের তলায় আমি জ্বালিয়েছিলাম। মাই গুডনেস। টিউব ল্যাম্পের দুপাশে টিউব ল্যাম্প জলের মধ্যে জ্বলছে, বাল্ব জলের মধ্যে জ্বলছে। তারপরে বিদ্যালঙ্কা লেখাটা জলের মধ্যে তৈরি করলাম, সেটাও জলের মধ্যে জ্বলছে। এখানে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, সেটা বলার দরকার নেই আর। তাই বিদ্যালঙ্কা জলের তলায় যখন লাইটটা হলো, তারপর বোরোলিন কোম্পানি বলে আমার কাছে এলো কলকাতা থেকে, বললো এই লাইট বোরোলিন লেখা আমার এই বিদ্যালঙ্কা জলের তলায় লেখাতে হবে। বাড়ির লোক বললো ঠিক আছে, বোরোলিন লেখাটা আমি জলের তলায় জ্বালিয়েছিলাম।
কিন্তু তার উপরের ঘটনা কিন্তু আরও অনেক। সেখানে আমার পিগমি ল্যাম্প, গাড়ির হেডলাইট, এইসব দিয়ে আমি নানা রকম পরীক্ষা টরীক্ষা করেছি, আলো জ্বালিয়েছি, সব করেছি এরকম। কিন্তু এটা হলো একটা দিক। অপোজিট সাইড হচ্ছে কি করা যাবে। এই আমি একটা জিনিস জিজ্ঞেস করি এখানে, এই যে আপনি যেটা বলছেন যে আলোটা দৌড়াচ্ছে, তার মানে কি, মানে একটা আলোটা দৌড়াচ্ছেন না, যে একটা সেট অফ বাল্ব সেটা বন্ধ হচ্ছে, একটা সেট অফ চালু হচ্ছে, নিয়ে এটা করতে করতে যাচ্ছে, আলোটা জ্বলছে। তো এইটার পেছনে মেকানিজমটা অ্যাকচুয়ালি কি, মানে যদি বেসিক এটা বলা যায়? এটার মেকানিজম হচ্ছে, আমরা প্রথমে পেরেক দিয়ে বলেছিলাম, হ্যাঁ, পেরেকটা যদি আমি দূরে হাত ধরাই তাহলে তো 3টে ল্যাম্প এরকম করবে। তা ওইটা কি আমরা কাঠের রোলার, মানে একটা কাঠের গোল করে ছাতের মাথায় রেখে সেইতে লোহার কন্ট্যাক্ট মেরে আমরা হাতে করে ঘুরিয়েছিলাম। ও এক একটা প্লেট ঠেকছে, এক একটা জ্বলছে। আচ্ছা, এটা হয়েছিল। তো আপনারা সারাক্ষণ ঘোরাতে থাকতেন উপরে? হ্যাঁ, সেটা তো কোনো উপায় নেই, সেইটাই তো আনন্দ। সারা রাত করতে বলুক সেটাও আনন্দ, কেন রাস্তা দিয়ে যখন লোকজন যাবে তখন ওইটার দিকে দেখবে। আমার একটা রাশিয়াটা কাজ করেছিল, যে সেখানে ওই লাইট লাগিয়েছিলাম আমরা। তা ওখানে একটা যা ছেলেদের পার্টি ছিলাম, তারা ওই লাইট করেছিল। তা ওখানকার লোকেরা, ওখানকার যে মানুষ রাস্তা দিয়ে যায়, তারা এখান থেকে গেলে অন্তত 50 গজ দূর থেকে তারা যাবে। কারণটা ওই আলো, ওই যে রোলারে ফ্যাস ফ্যাস করে একটা ফ্ল্যাশ হয়, ওইটা ওরা ভয়ে এরকম ধরনের। এরকম পরবর্তীকালে কি করে, মানে এই ব্যাপারটাকে অটোমেটেড কিভাবে করলেন? মানে সেটা তো নিশ্চয়ই সারা সবসময় এরকম মনে এটা নয়। একটা কাঠের রোলার, সেটাকে লেদে গেলাম, লেদে গিয়ে টর্ন করালাম, টর্ন করে সেটা নিখুঁত গোল হলো। দুপাশে দুটো বিয়ারিং লাগালাম, বিয়ারিং লাগিয়ে তাকে তাঁবার প্লেট ওপরে মেরে তার উপর ফিঙ্গার বসিয়ে আমরা একটা ফ্যান ব্যবহার করলাম। ফ্যান কি, ওই কাঠের রোলারটাকে ওই পাখাটা ঘোরাবে। আচ্ছা, যেই ঘোরাচ্ছে তখন হ্যান্ডমেড চলে গেল, হ্যাঁ তখন হ্যান্ডমেড চলে গেল, হ্যাঁ, তখন অটোমেটিক ঘুরছে, রাইট। জ্বলতে হচ্ছে। এইবার সেই যে কাঠের রোলারের যে ডায়ামিটারটা, ওই ডায়ামিটারের মধ্যে আমি যত রকম ডিজাইন করব, আর ওই প্লেট তত রকম ডিজাইন তৈরি হয়ে যাবে। এটা হয়েছিল। এর থেকে রোলারটা হলো, বিভিন্ন টাইপের রোলার হলো, তখন এইরকম টাইপের হলো। তারপর এই রোলারকে আমার একটা জিনিস মনে আছে, এটাকে চন্দননগরের ওই তখন লাইট ছিল, মানে গাড়ির হেডলাইট। আচ্ছা, আমি একটা লাইট দেখেছিলাম আমার বাগবাজার বলে একটা জায়গায়, সেখানে ওই মালা পরাচ্ছে, কিন্তু ওই গাড়ির হেডলাইট দিয়ে করেছিল, ঝুলিয়ে ঝুলিয়ে। আমি সেটাকে অন্য টাইপ নিয়ে এলাম, যে একটা পিগমি ল্যাম্প দিয়ে এই মালটা করালাম বললাম। তারপর এলো কিন্তু 6 ভোল্ট। পিগমি ল্যাম্পটা কি অ্যাকচুয়ালি? পিগমি ল্যাম্পটা আমাদের এমনি ল্যাম্প, আচ্ছা সেটা একটু ছোটো টাইপ লম্বা, আচ্ছা, ওকে, ছোটো টাইপ লম্বাটা নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করতো লোক। হ্যাঁ। এটা হচ্ছে পিগমি ল্যাম্প। তারপরে এলো তো ওই 6 ভোল্ট এলো। 6 ভোল্ট এলেও কিন্তু ওই টর্চের টুনির ল্যাম্প নিয়ে, হ্যাঁ, টর্চের টুনির ল্যাম্প, তখন 6 ভোল্টটা এলো। 6 ভোল্টটা আমরা দিয়ে নানা রকম ডিজাইন করতাম, করে সেটা ওই কাঠের রোলারের ওপর নির্ভর করে ডিজাইন বানাতাম। ডিজাইনটা কীরকম হতো, ধরো আমি একটা ডিজাইনটা কিছুটা এসেছিলো, কিন্তু তোমার মনে আছে কিনা জানি না, তাপস সেন, অবশ্যই, হ্যাঁ, লাইটের, থিয়েটার লাইটের এটা লাইটের, হ্যাঁ, দিকপাল, এই বাড়িতে বহুবার এসেছেন, আচ্ছা, বহুবার। তা সে
আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল, সে শ্যাডোর লাইট, তো তার অন্য কোনো লাইট না, শ্যাডোর মানে ছাওয়া দিয়ে করতো। তা আমার মনে হচ্ছে স্টারে করেছিল, থিয়েটারটার নাম ছিল, যাই হোক মনে পড়ছে না। আমার থিয়েটার একটা ট্রেন চলে যাচ্ছে করেছিল, আচ্ছা, ট্রেন চলে যাচ্ছে শ্যাডোতে দেখাচ্ছে। কিন্তু আমি একবারে বুঝতে পারিনি, দুবারে বুঝতে পারিনি, তিনবার লেগেছিল আমার একটু জিনিসটা বুঝতে, যে একটা লাইট আসছে, হেভি পাওয়ার একটা লাইট, ট্রেনের হেডলাইট আসছে, হেডলাইট পর চলে যাওয়ার পর ওই খাপগুলো যে জানলাগুলো তো চলে যাচ্ছে, এইটা বোঝবার জন্যে। তখন আমি বুঝে গেছিলাম থার্ডবার যে কী করে করলো। আমি না সিম্পল কাজ, তখন লোকের কাছে বিরাট, আমি জানবার পরে কিন্তু আমি মনে করলাম এটা কোনো কাজ নয়, এটা সিম্পল কাজ। কিন্তু তাপসদার মাথা থেকে তো বেরিয়েছিল, আমার যেমন বার্লির কৌটো থেকে নেবা জেলা বেরিয়েছে, তাপসদার মাথা থেকে তো এটা বেরিয়েছিল একদিন। তাপসদার আমাকে থার্ড টাইম জিজ্ঞেস করলাম যে এটা তুমি শ্যাডোতে করেছিলে, কিন্তু বললো শ্যাডোটা এই জিনিস দেখবো এইভাবে করেছিলে, বলে হ্যাঁ ঠিক ধরেছিস, এইভাবেই করেছিলাম, কিছুই নয়। একটা গাড়িতে কালো জামা কাপড় পরিয়ে তাকে স্টেজের উপর দাঁড় করে দিল, দিয়ে মাথায় একটা ল্যাম্প মেরে দিল হেভি পাওয়ারে, তার হাতে একটা ডিমার থাকতো কমা বেশি। এবার সেই লাইটটা একটা কোণ থেকে সে আসছে, আর ডিমার থেকে আলোটা বাড়াচ্ছে বাইরে, আর এদিক থেকে ওদিকে চলে গেল, তার পেছনে ওই খাপগুলো জ্বলতে জ্বলতে চলে গেল। এই কাজ কিছুই নয়, একটা মানুষের মাথায় যদি একটা বাল্ব জেনে, মানে কতটা ইনোভেটিভ, মানে এইটা জানবার জন্য আমার 3বার যোগাযোগ করতে হয়েছে। তাই এই ভদ্রলোক যে তাপসদা বলছি, তার কতটা বুদ্ধি ছিল, কিভাবে করলো। আজকে আমাকে যে প্রশ্নটা করছো, সেই প্রশ্নটা কিন্তু তাপসদার আমার থেকে অনেক গুণ বেশি করেছে। কেন একটা লাইটকে শ্যাডোতে, ছাওয়াকে সে দৌড়েছিল, ছাওয়াকে নিয়ে গিয়েছিল। আমি তো তবু একটা লাইট জ্বলা নেবারকে আবিষ্কার করেছি, কিন্তু তাপসদা, তার কথা কেউ ভাববে? কে জানে তাপসদার কথা? তাপসদার বহু ইতিহাস আমি জানি, আমাকে বলতো, আমাকে জানতো। আমি আমার জানবার জন্য হিমসাগর আম এই বাড়ি থেকে নিয়ে গিয়ে তার বাড়িতে যেতাম, কিছুই নয় জানবার জন্যে, আর কিছু নয়। লাস্টে যখন তাপসদাই আমার বললো যে হাওড়া ব্রিজে কালার করতে হবে, তখন আমাদের এত কালার ল্যাম্প ফ্যাম্প ওঠেনি, একমাত্র উঠেছিল মেটাল লাইট। তাপসদা বললাম মেটাল লাইট এরকম করে মেরে দাও, দিলেই হয়ে যাবে। আমি বলেছি না, আমি জাস্ট তাপসদাকে বললাম এরকম করলে, বললো হ্যাঁ ঠিক বলেছি, ওইটি করে দেবো ওখানে। তখন অত ছিল না, ওইটাই কিন্তু হাওড়া ব্রিজ কালার ল্যাম্প করেছিল। আচ্ছা, এটা কোন সাল? সেটা সাল অত মনে নেই, বহুদিন আগে, দ্বিতীয় সেতু উদ্বোধন অনেক আগে করেছিলাম। তো আপনার তারপরে এই তর্কলঙ্কারের পুজো, এই পুজোটাই কি আপনি সারা জীবন ধরে করে গেছেন? তার সঙ্গে তো নিশ্চয়ই আরও করেছেন, বাগবাজারে বোধহয় আপনি শুরু করলেন তারপরে। কোনটা? জগদ্ধাত্রী পুজো বাগবাজার? না, জগদ্ধাত্রী পুজো অ্যাকচুয়াল করেছিলাম নাড়ুয়া, বললাম করেছিল না। তারপর বিদ্যালঙ্কা অনেক বছর ধরেই আমি করতাম, মানে আমার পুজো বলেই জানতো সবাই। আচ্ছা, এখানে এই বিদ্যালঙ্কা পুজোটা মানে আমার পুজো বলেই জানতো। রাইট। তারপর বহু জায়গা করেছি আমি, বাগবাজার করেছি, ফটকগোড়া করেছি, আচ্ছা, পালপাড়া করেছি, এই বহু জায়গায়। আপনার কি মনে হয় যে এই লাইটটা দেখার জন্য কি চন্দ্রকোনা আস্তে আস্তে ভিড় বাড়তে আরম্ভ করলো? মানে এই ভিড়টা কি আগে ছিল, আজকে যে ভিড়টা হচ্ছে? এই যে লাইটটা, এটার জন্য ভিড় বাড়েনি, কিন্তু ভিড়টা বাড়লো যখন থেকে ছবল টেলো, তাকে ডিজাইন আঁকার উপর টুনি লাগিয়ে তাকে হাত পা নাড়ানো বা তাকে দৌড়ুনো করানো, এইটা যখন ছবির মতন পুকুর পাড়ে বা লোকের বাড়ির ছাদে লাগানো হতো, সেইটাতেই কিন্তু আসল ভিড়টা আরম্ভ হলো। অ্যাকচুয়াল ছবল মানে আপনি বলছেন টুনি লাইটটাই বেশি? তখন টুনি লাইটটা
আরও পাবলিসিটি হলো এইটাই যে আমি যখন টুনি ডাইট দিয়ে একটা ক্রিকেট খেলা দেখেছিলাম, এদিকে ব্যাট করছে ওদিকে বল করছে। সেটা কোথায়? সেটা হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট, চেনেন জায়গা? যার পুজো কি বলা হতো? ফাটাকেস্টের পুজো। ফাটাকেস্টের পুজো হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট। অপোজিটে পুজো করতো সৌমেন মিত্তি, সোমেন্দ্র পুজো ছিল। সেটা আমার স্ট্রিট। আমার street, হ্যাঁ। এই দুজনেই কিন্তু আমার বাড়ির সামনে বসে থাকতো। আচ্ছা কে শ্রীধর দাসকে নিয়ে যাবে, আচ্ছা কেসটাতে তখন এইখানে বসে থাকতো সকালবেলা, আমাকে ধরবে, আমাকে নিয়ে যাবে। আর সৌমেনদার আসতো বাদল বলে, আচ্ছা বাদল ফাদল Secretary আসতো, ছিল, হ্যাঁ। ওরা আমাকে ধরবার জন্য। এরপরে কিন্তু পল্টুটা বলে একজন ছিল, ওটা ইসলাম ক্লাবের মানে সোমেন্দ্র খুব ক্লোজ। না তাহলে পল্টুর কথা আমি কলেজ স্কোয়ারের কথা বলছি। ও কলেজ করে ফুলটু, আচ্ছা কলেজ স্কোয়ার পল্টুটা ছিল। তখন আমাদের সুব্রত বিয়ে থা করেনি, তখন ওই কলেজ স্কোয়ার পুজো নিয়েই মারত। তারপরে তো এই এগজালিতে গেল, কিন্তু তার আগে কলেজ স্কোয়ার। আচ্ছা কলেজ স্কোয়ার আমি 14 বছর কাজ করেছিলাম। ওই রাস্তায় দরুনে আলো, জলের তলায় আলো, সব কিন্তু কলেজ স্কোয়ার। এগুলো এদের সুযোগ ছিল না এদের করার। এদের সুযোগ কী আছে? অমিতাভ বচ্চন এলো, পেছনে একটা ঘড়ি লাগালাম, এটাই ওদের আনন্দ। মানে অমিতাভ বচ্চন এসেছিলেন। ইয়েতে এসেছিলো তোমার কেস্টাদার পুজোতে। আচ্ছা তা কি করলেন আপনি? ওরা তো স্টেজের হ্যাঁ। প্রোগ্রাম, আর আমাদের তো ওইটা পেছনটা একটা কিছু করে দেখাতে হবে। সেই তখন তো এত কিছু ব্যাপার নেই, তখন তো আজকের কথা নাকি। ঠিক কথা। তো এই কেশ মানে ফাটাকেষ্ট এবং কেষ্টদা এবং সোমেন মিত্রর লোক যখন আসতো আপনি কীভাবে সামলাতেন সেটা? মানে কোন পুজোয় যাবেন সেটা কীভাবে সামলাতেন? না কোন পুজো যাবে না, প্রথমত কেস্টাদার পুজো গেলাম, তারপর ছোটদার পুজো গেলাম। ছোটদার পুরোর সঙ্গে এমন সম্পর্ক হলো যে ও আমার ওয়াইফ ও বাইরে থেকে ফিরছে, ও একটা ক্যামেরা কিনেছে, সেই ক্যামেরাতে ছবি তুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর কি। কিন্তু আমি জানি না তখনকার কী নিয়ম। তা আমরা স্টেজে বসে থাকলে আমাদের ধরে ডেকে নিয়ে স্টেজে তুলে আমাদের ছবি তুলে আবার সঙ্গে সঙ্গে হাতে দিয়ে রে তোর ছবি। এইরকম ছিল সমীরণ। কেসটাতে কিন্তু আলাদা, কেসটাতে খুব মান্য করে লোক কথা বলতো। কেসটাতে পুজো করার সময় আমাদের আগুন লেগে যায় কেসটাটার প্যান্ডেলে। আচ্ছা ছাদ থেকে ওই ইয়ে জ্বালিয়েছিল ওরা, মশাল, আচ্ছা ওইটা থেকে আগুন লেগে যায়। কেসটাটাকে কানতে দেখেছিলাম আমি, ওরকম বুঝিনি। খুব কষ্টকর, খুব ভদ্রলোক, দেখতে এত বিচি। ও কেন কেসটা ফাটা কেসটা বলে কেন? ও এত পক্স হয়েছিল, ওর মুখে সমস্তটা পক্সে ভর্তি ছিল। লুঙ্গি পরে এখানে বসে থাকতো। এসব ইতিহাস, নিয়ে যাওয়ার জন্য। সৌমেন মিত্তির একটা ইতিহাস। যে কোনো এখানে কলকাতায় যত এখন পুজো হচ্ছে না, যে কোনো পুজো একটা নাম করো, গিয়ে দেখো, মোদি আলী নাম করো, সেও কেমন। মোদি আলী ঠাকুর পর্যন্ত চন্দননগর থেকে যেত, কেউ জানে না। সে সময় মানে কলকাতার মেজর পুজোগুলো আপনাদের লাইট নিত? মেজর পুজো, যত বড় পুজো আছে। তখন আবার আরেকটা পুজোর নাম ছিল খুব, সেটা হচ্ছে তোমার ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড, হ্যাঁ। ফায়ার ব্রিগেড একটা পুজো হতো, দুর্গা পুজো কিন্তু ফায়ার ব্রিগেডে, কালী পুজো নয়। এদের যেমন কালী পুজো হতো, কলেজ স্কোয়ার দুর্গা পুজো, মোহাম্মদ আলী পার্ক কালী পুজো হতো, এটা করতাম। সেটা আমাকে নিয়ে গেলো সেরা ইলেকট্রিক বলে এক ভদ্রলোক আছে, বিপুল রায়, কলকাতায়। সে আমাকে নিয়ে গিয়ে ওই করতেন। তখন ওই ইন্দিরা গান্ধী দেখতে আসে কিন্তু ইয়েকে, ওই মোহাম্মদ আলী পার্কে যে কাজ করতো, নামটা ভুলে গেছি, ওকে ওই ইন্দিরা গান্ধী দেখতে এসেছিল, ওকে পেটে ছুরি মেরেছে দেখতে। তার থেকেই ওই পুজোটার অত নাম হলো। শ্রীধরদা এর পরে তো বোধহয় শুরু হলো হচ্ছে বাইরে যাওয়া, মানে বিদেশে যাত্রা আর কি আপনার লাইট নিয়ে। এটা বিদেশে যাওয়া সুবিধা অন্য জায়গা থেকে। এর মাঝখানে যেটা হলো সেটা কি হলো যে চন্দননগর থেকে
আমাকে নিয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি পৌরমন্ত্রী টন্ত্রী সব আসতো আমাকে নিয়ে গিয়ে ওখানে করে। আমার তখন একটা আলাদা লাইটের জন্য ছিল যে রিমোটে পর্দা খোলা, রিমোটে পর্দা তোলা, এইসব মাথায় এগুলো সব মাথায় থেকে বেরোতো। আর একটা জিনিস মানে যে সময় হতো আর কি, যে ধরুন আমরা দেখতাম যে হাতি সুর তুলছে বা না, সেটা কোনো রিমোটে নয়, সেটা তো আমি তৈরি করেছিলাম এখানেই পর্যন্ত, ওইখানে ছবিটা আছে। হ্যাঁ, এই রিমোট না এটা remote নয়, আমি বলছি যে মানে এগুলো তখন খুব চালু ছিল একটা মানে এটা তো লাইট সবল দিয়ে তৈরি হয়েছে, আচ্ছা। বিভিন্ন পুজো প্যান্ডেলে লাগানো। এগুলো মোটামুটি আপনি ওইভাবেই করতেন যেভাবে বললেন আর কি, লাইটের। হ্যাঁ, ওইভাবেই করতাম। ওই কাঠের রোলার, ওই ল্যাম্প সাজিয়ে ওকে নিয়ে কাঠের রোলার যেভাবে আমি কন্ট্যাক্ট মারতাম ওই বোর্ডটা সেইভাবেই নড়তো। এটা ছিল, এটা করা হয়েছে। কী করে হয়েছে, কেন করেছি, কেন করেছি, এইসব প্রশ্ন করলে আমি বলতে পারবো না। কেন হয়ে গেছে এটাই বলতে পারবো, কী করে হলো। সামান্য একটা কথা বলছি, আমাদের চন্দননগরে বলল অমর্ত্য সেনকে একটা গিফট দেওয়া হবে। কী দেওয়া হবে? চন্দন মেয়র তখন আমাকে বলল, স্যার একটা চন্দননগরে কিছু অমর্ত্য সেনকে দেওয়া হবে, কী করা যায়? আমি করে দিচ্ছি বলে আমি একটা প্যানেল করে অমর্ত্য সেনকে দেওয়া হলো। প্রশান্ত সুর দিয়েছিল, তখন মেয়র ছিল ক্যালকাটা, করেই দিয়েছেন। তারপরে এলো কি, তারপরে এলো জ্যোতির্ময় শিকদার। ব্যাংককে। হ্যাঁ, সেই যে চন্দননগরে হেলিকপ্টার করে নামছে, তাকে কি দেওয়া হবে চন্দননগরে মেরিন পার্কে? সে ওর চন্দননগর বলে কী দেওয়া হবে? শ্রীধর দাসকে জানো, শ্রীধর দাসকে ডেকে নিয়ে কী দেওয়া হবে? ওরও একটা প্যানেল করে আমি দিলাম ওই স্টেজের উপর, ও আবার নিয়ে চলে গেল। এইরকম ধরনের আর কি প্রোগ্রাম হতো। হঠাৎ আমাকে একদিন বলল যে শ্রীধর, চন্দননগরে একটা স্ট্যান্ডে লাইট করতে হবে। তখন গ্লোব ছিল, আমি স্ট্যান্ডের লাইট একটা করে দেবো। আমি ঠিক আছে, আমি করে দেবো। পুরো চন্দননগর স্ট্যান্ডের লাইট করলাম। কী করলাম? চন্দননগরের ইতিহাসটাকে তুলে দিয়েছিলাম। চন্দননগর স্ট্যান্ডে চন্দননগর ইতিহাসকে তুলে ধরেছিলাম আমি। শুধু ইতিহাস নয়, তার সঙ্গে সাউন্ডটা একটা রবীন্দ্রসঙ্গীত, তাহলে ব্লু কালার হতো, তার তলায় গাছ থাকতো। ছবি আছে, আমি ছবিটা দেখাতে পারি আমি। সেই ছবি কিছু আছে চন্দননগর ইতিহাস, মানে যতক্ষণ হেরিটেজ বিল্ডিং ছিল সব আমার। তুমি যে কানাইলাল স্কুলে পড়েছো, বলছি কানাইলাল স্কুলটা পর্যন্ত ছিল এখানে, তোলা ছিল। এই যে থানা ফানা হ্যান ত্যান সব সমস্ত স্ট্যান্ডের উপর সাজানো ছিল, দেখার মতো। এগুলো সব নিজের বুদ্ধিতে হয়েছে, এগুলো কিছু না, এগুলো ওরা বলেছিল। আমার সঙ্গে তখন ওই চন্দননগর কর্পোরেশনে একটু সদ্ভাব থাকতো। আমার সদ্ভাব বলতে অন্য কোনো না, আমি পার্টি করতাম না, কিন্তু সবাই ভালোবাসত আমি, সে যে পার্টি হোক না কেন, আমি কোনো পার্টির মধ্যে যাই না। সে আমার ভালোবাসতো, আমাকে বলতো এটা করে দাও, করে দিতাম। মানে আমি জানি না, তার ছবি এখানে কিছুটা আছে, তোমায় দেখলে বুঝবে। এখনকার যে লাইট, তখনকার একটু তফাৎ ছিল। আমি বলছি না এখন খারাপ, করলে এবার বললো মুশকিল আছে, ব্যাপার না, বলতে পারবো না। তখনকার আমি যে করেছিলাম তার তো একটা তফাৎ, এটা বলতে পারবো, একটু তফাৎ হয়েছে। হয়তো এরা যেটা বানিয়েছে এখন যেটা হচ্ছে সেটি হয়তো ভালো লোকের চোখে। তো চন্দননগরের লাইটের ছবিগুলো এই টাইপগুলো, তাই তো? তো কীরকম ছিল লাইটগুলো একটু যদি দেখান আপনি। হঠাৎ বলার পর হঠাৎ মাথায় আসা তো, কী করা যায়। চন্দননগর স্ট্যান্ডটা মানে একটা সুন্দর জায়গা, আর সেখানে একটা সুন্দর লাইট করবার ইচ্ছা ছিল, মানে করেছিলাম, মানে চলেছিল কয়েক বছর ধরে চলেছিল। তো যেমন আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি, কয়েকটা ছবি, যেমন এই একটা লাইট,
এটা হয়তো ঠিক মতো নাহলে এইটাতে ভালো বুঝতে পারবে যে চন্দননগর কিরম করে লাইট ছিল। এই যে এটা স্ট্যান্ডে এইটা, আচ্ছা, ও এটা এখানে এই ডিজাইন, ওইখানে ওই ডিজাইনটা যেটা হেরিটেজ বিল্ডিং ওখানে তোলা ছিল, আচ্ছা লাইটটা ছিল তলা দিয়ে বেরোতো। আচ্ছা, ও এটা তলা দিয়ে বেরোলো, তোর তলা দিয়ে মানে রোডে পড়তো, আচ্ছা তার তলা একটা গোল চাকতি আছে দেখবে, এই চাকতি থেকে ব্লু ল্যাম্প এইখানে গোড়ায় পড়তো, ওকে আর এই গোড়ায় তোমার ইয়ে ছিল, গাছ ছিল, আচ্ছা আর সাউন্ডটা বেরোতো এই দুপাশ দিয়ে আচ্ছা রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, এই পার্টটা ইলুমিনেশন হতো এটা, ওই পারটা ইলিভেশন, প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদা, আচ্ছা কানাইলার স্কুল আছে, হ্যাঁ। ইয়ে এটা আছে, দেখান আপনি, হ্যাঁ। এই একটা দেখো, আচ্ছা, ও এটা। আচ্ছা, এরকম ভাবে হতো আর কি, হ্যাঁ। আচ্ছা। এখান থেকে এখান থেকে লাইটটা ইয়ে করে ইয়েটা ইলুমিনেট করতেন, আর নামগুলো লেখা থাকতো, নামগুলো লেখা থাকতো। বুঝতে পেরেছি। তো এটা বন্ধ হলো কবে থেকে? কবে থেকে বন্ধ হলো, কি করে বন্ধ হলো, এটা আমাকে জিজ্ঞেস করুন না। আচ্ছা, মানে আপনার কি, মানে আপনার চন্দননগরে আপনার লাইট বন্ধ হয়ে গেল, ওটা কেন হলো আর কি? আচ্ছা, পরস্পর আছে দেখো, হুম, পরস্পর লাইট দেখ, পরপর লাইট ছিল আর কি, তো অসাধারণ ছিল, হ্যাঁ আমার মনে পড়েছিল, ঠিক কথা। এটা হচ্ছে মানে বেসিক্যালি এইরকম দেখতে লাগতো। এটা যেমন লেখা আছে যে ফ্রেঞ্চ ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম। তো এটা বন্ধ কেন করে দিল? এই প্রশ্নটা করা যাবে না, উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, না আপনার এখন আর কি হারানোর তো কিছু নেই, মানে আমার হারানোর কিছু হ্যাঁ, নেই, তো কিন্তু তোমাদের জানানো এইটাকে কি জন্যে বন্ধ করলো, ভেঙে কি জন্যে আবার ওই ত্রিপলা এলো, এটা আমি বলতে পারবো না। ও এটা বন্ধ করে ত্রিফলা এলো, তাহলে মানে বুঝতে পেরেছি আর কি কেন হলো আর কি। আচ্ছা তাদের এটা পছন্দ হয়নি, আচ্ছা, অন্য পার্টি করেছে, ওরা যে করেছে সেটা একটু লাগাবে, আপনি বলছেন একটা পলিটিসাইজেশন হলো। এই জন্য আমি আর ওর মধ্যে জড়াতে চাই না, আর জড়িয়ে লাভও নেই আমার। যখন নেই, যখন জিনিসটা ভেঙেছে, চোখের সামনে ভাঙছে, তারপরে সেটাকে নিয়ে আলোচনা করা আর চোখের সামনে আমরা ভেঙেছিল এগুলো, চোখের সামনে ভেঙেছে। কেমন লাগছিল সেই সময়টা আর কি? কি কি কষ্টকর জিনিস। যাই হোক, আমি নিজে একটা তৈরি করেছি, বলছি না যে এটা খুব ভালো হয়েছিল, এখনকার জিনিস আরও ভালো, আমি বলছি না, আমি এখন বলছি এখনকার জিনিসই হয়তো ভালো, যার জন্য এটা আমার ভেঙে দিয়েছে। কিন্তু তা এর মধ্যে কতগুলো কাজ ছিল, এই যে কাজগুলো হয়তো এখন আর নেই, এটা রবীন্দ্রসঙ্গীত সাউন্ড হতো। অ্যাকচুয়ালি কি হয় যে একটা শিল্পীর মধ্যে তো একটা কি বলবো, একটা আত্মশ্লাঘা থাকে, একটা একটা কিছু সৃষ্টির আনন্দ থাকে, সেটা যখন চোখের সামনে নষ্ট হয়ে যায়, যে কোনো শিল্পীরই খারাপ লাগে, আপনারও সেটাই হতে হয়েছে আর কি। সেটা খারাপ লেগেছিল একটু, তারপর আবার সেটাকে মানিয়ে নিতে হয়েছে, উপায় নেই। ঠিক কথা। তো সেটা তো এই বাইরে আপনাকে নিয়ে গেছিলো, বোধহয় ইংল্যান্ডে নিয়ে গেছিলো বোধহয়। বাইরে নিয়ে গেছিলো ওই তাপস সেন, আচ্ছা, যার কথা আমি বলছিলাম আমাকে, আলোর জাদুঘর আমাদের যাকে বলা হতো আর কি। তাপস সেন আমাকে একদিন এসে বলল, শ্রীধর, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল রাশিয়ায় হবে, রাজীব গান্ধী আমায় ডেকেছে, আর তাপস দত্ত তখন অনেক ফ্রেন্ডলি, অনেক জোর, রাজীব গান্ধী আমাকে দেখেছে, চন্দননগরের লাইট করবো, চন্দননগর না, ওকে দায়িত্ব হয়েছে, চন্দননগর বলা হয়নি তখন, কেন বলবো, ওকে দায়িত্ব হয়েছে চন্দন মানে এই ইন্ডিয়ান ফেস্টিভ্যালে কিছু লাইট করে দিতে। তা ও যখন এসে বলল কি করে দেবো, বললো ওরা বলছে ওদের 20টা প্যানেল করে দিতে হবে, সেটা প্যাসেজ লাগবে, আমি করে দেবো। 20টা প্যানেল কি ওদের ডিজাইন, ওরা যে ডিজাইন বলবে সেইটা 20টা প্যানেল, 10 ফুট বাই 20 ফুট এক একটা প্যানেলের সাইজ, তা বলছো বিরাট বেড়া একটা, সেটা 82-এ হয়েছে এইটা, তা করে দেখিয়ে দিয়েছিলাম। ওটা 3 মাস ছিল, 3 মাস 3 জায়গা ছিল, মস্কো, লেনিনগ্রাড, তাসখান্ডে। তখন এক জায়গায় বোধ হয় লেনিনগ্রাডে মনে হয় আমার আলোটা কমই নেই,
মানে অন্ধকারটা হয়নি, সেই জন্য একটু বাদবাকি জায়গা ঠিক আছে, সেখানে তো আমার কিছু করার নেই। যদিও তেলেঙ্গানা মানে এখন সেন্ট পিটার্সবার্গ যেটা আর কি। হ্যাঁ এখন সেন্ট পিটার্সবার্গ যেটা। হ্যাঁ, যাই হোক সেটা করে দিলাম। ওদের 3 মাস ছিল, 3 মাস পর আমরা চলে এলাম। হ্যাঁ, তেলেঙ্গানাতে আচ্ছা, একটা যেটা সমস্যা হয় ওদের রাতের ইয়েটা খুব কম, মানে এই হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবার নতুন করে সূর্য ওঠে আর কি। আর সেই জন্যে আমরা একটা জায়গায় হয়নি, ওটা বললাম। আর হলো কারণটা, ওরা যখন এটা হয়ে গেল, ঘটনাটা যখন কমপ্লিট হলো, তখন আমাকে আমি ওদের বলেছিলাম, এটা তাপসদাকে বলেছিলাম, তারপর তো 19টা তোমরা করবো, 19টা প্যানেল আমি তোমাদের ডিজাইনে করব, কিন্তু একটা আমার ডিজাইনে করতে হবে। তাপসদাকে বলেছিলাম, তাহলে কর দেখ, আমি সে পাস করে নেব। একটা আমার ডিজাইনে আমি করেছিলাম কোথায় এটা? তাসখানটে, রাজস্থানে? ওই হাতি নড়তে নড়তে যাচ্ছে, পিঠের উপর খুব সুন্দর একটা আলপনা, আর এই হাতির মুখের এখানে একটু ডেকোরেশন, আর পা নড়ছে, মানে সত্যি সত্যি হাঁটছে। তা ওদের ওই 20টার মধ্যে ওইটি বেস্ট হয়েছিল, ওদের ওইটাই বেস্ট ছিল। আর এখনো হয়তো গেলে দেখতে পাবো ওই করে আমাদের। আর সেই কাঠের রোলার, ওরা তখন ভাবতেই পারে না, 82 এরা ভাবতে পারে কাঠের রোলারের মধ্যে আমরা ইলেকট্রিসিটি নিয়ে ছেলে খেলা করছি। তখন ওদের কম্পিউটারে মানে মারমার কাট চলছে। যাই হোক, সেসব ঘটনা ঘটে গেছে। তারপরে ইংল্যান্ডে গেলেন বোধ হয়। তারপরে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে গেলেন। আয়ারল্যান্ডে আমাকে একটু কল করলো, সেটা করেছিল নন্দিতা পাল চৌধুরী। ওই আমাকে কন্ট্যাক্ট করেছিল আয়ারল্যান্ডের কাজে। কোথা? কুইন্স ইউনিভার্সিটি, জায়গাটার নাম হচ্ছে কুইন্স ইউনিভার্সিটি। আচ্ছা, কুইন্স ইউনিভার্সিটি গ্যালারিতে ডেকোরেশন হয়। ওখানে রয়েছে। হ্যাঁ, আছে। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টে। হ্যাঁ, গ্যালারির মধ্যে একটা ডেকোরেশন করেছে, গ্যালারির মধ্যে ডেকোরেশন করা, আর একটা ইউনিভার্সিটির মধ্যে, সেটা খুব শক্ত ব্যাপার। আর ওদের মতন লোক, ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের সামনে আমার লাইট সাজাতে হবে, তাদের সঙ্গে আমাকে কথা বলতে হবে, এটাই তো ভাবা যায় না। বলবো কি, কতটুকু আমার জ্ঞান, তার মধ্যেও আমি চালিয়েছিলাম। আমার 7-8টা মানে ছিল আমার ভাইয়েরার মতন, তারাও ছিল, তারাও করে দেখিয়ে দিলাম। এখন বহু ছবি আছে যে তাদের আমি শেখাচ্ছি, তাদের দেখাতে হচ্ছে যে কী কী করে লাইটটা করছে। কি করে করছেন আর কি। এই ওর পরে ওখানে ওই ইউনিভার্সিটি ঢোকার মুখে মাথায় একটা লাইট করেছে আমার, এই আলপনার দিন, সে ছবিও আছে এখানে। এরকম করেছিলাম বউ। তারপরে হঠাৎ ওই নন্দিতা পাল চৌধুরী বলল, তুমি ইয়ে করো, ওই টেমসের একটা ময়ূরপঙ্খী করতে হবে। ময়ূরপঙ্খীটা কত সাইজ? প্রায় 24 ফুট লম্বা। আচ্ছা, ময়ূরপঙ্খীটা পুরো ছবলটা আমাদের এই ছবল দিয়ে করা ময়ূরপঙ্খী করে দিতে হবে। কারণ আমার এখন বলতে খুব ভালো লাগে, ওটা করে দিলাম। করে দেওয়ার পর না আরও অসুবিধা হয়েছে, সেসব মিটিয়েছি যা হোক করে। হঠাৎ ময়ূরপঙ্খীটা করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, তার অত বড় জিনিস পাওয়ার, মানে ওদের জেনারেটার মানে আমাদের মানে ভ্যাট 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 করে যাচ্ছে সেরকম নয়, ওদের একটা সাউন্ড প্রুফ বাস্কর মধ্যে একদম কমপ্লিট, তাদের একটা প্লাগ পর্যন্ত আলাদা সিস্টেমে তৈরি। দেখ, সেটা বড় জিনিস করলাম,
করে যখন রাস্তায় যাচ্ছে, আমি এখন বলতে গেলে না আমার আনন্দের বুক ফেটে যায়। যখন রাস্তায় যে প্রথম নিয়ে যাচ্ছি তখন দুপাশে এত ভিড়, এত ভিড়, ভিড়ের মধ্যে কিন্তু আওয়াজটা কি আসছে, আমি ওয়েস্ট বেঙ্গলে অমুক জায়গা থাকি, আমি দিল্লির অমুক জায়গা থাকি, এই আওয়াজগুলো আসছে। আর ওই মোবাইল তখনকার দিনে, 3 সালের কথা বলছি, কোন সালে হয়েছিল? 3 সালের। 2003। আচ্ছা। এত মোবাইলের ছবি আর এত ঘিরে ধরেছে, সব বাঙালি না নয়তো সব বিভিন্ন দেশে, প্লাস ওদের দেশে, আর হয়েই কাণ্ড করে দিয়েছিলাম। এটা আমারও আনন্দ লাগে, যারা করেছে আনন্দ। আর একটা জিনিস হলো, এটা করার পর একটা জায়গা আটকে গেল, আটকে যাবার মতন হলো। ব্রিজটা খুলে গেল যেটা। আমি দৌড়ে গিয়ে সেখানে একটা রিভলভিং সিস্টেম করে তাকে আস্তে আস্তে নামিয়ে দিয়ে আবার ব্রিজটা ক্রস করে আবার চলে গেলাম। ও আচ্ছা। আবার নিয়ে গেলাম। তা শেষ সময় চলে এলাম, তো দেখার মতো ওরা জয়রে ধরলো, সবাই করলো না, মেয়র ফেয়র ছিল, ওরা খুব আনন্দ। আমি ওখানে ইন্ডিয়ান হাই কমান্ডার নেমন্তন্ন করলো, সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলো আমাদের জন্য। সেটা তো একটা হলো, কিন্তু তারপর কিন্তু মিটলো না। ইন্ডিয়ান এই ওইটা ওই আমাদের ওই ময়ূরপঙ্খীটার টেমস নদীতে যেটা করেছে, সেটা 3 জায়গা লাগালো হলো। প্রথম তো ওখানে হলো, আচ্ছা। খুলে রাখলো, তারপরে বলল ব্ল্যাকপুলে হবে, এইটাই লাগবে, ব্ল্যাকপুলে লাগানো হলো। তারপর একটা ওই ওই ইয়েতেই লন্ডনেই আর একটা জায়গা হবে, সেখানেও লাগানো হলো। সব জায়গায় ওইটা হচ্ছে ময়ূরপঙ্খী। আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে টেমস ফেস্টিভ্যাল বোধহয় লেখা আছে, ওই ময়ূরপঙ্খীটার ছবিটাও বোধহয় ওখানে দেখা যাচ্ছে একটু। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আছে ওদের। রাইট রাইট। বহু ছবি আছে, টেমসের বহু ছবি আছে। তো সিদ্ধার্থ, সেই সময় ধরুন আপনার আন্ডারে কত লোক কাজ করছে, বা এই চন্দ্রনগরে এই কাজ করছে বলাটা এটা আমার কোনো খারাপ লাগে না। উইডোর কাজ আচ্ছা। আমার কাছে তারা এসেছিল জানবার জন্যে, শেখার জন্যে, কাজ করা। আমি তাদের কোনোদিন জীবনে কোনোদিন কাউকে কর্মচারী বলে আমি ভাবিনি জীবনে, কোনোদিন নয়। সব আমার ভাইয়ের মতন। হ্যাঁ, এরকম যাই। এরকম মানে আপনার টিমটা কত বড় ছিল? মানে আমার টিমটা প্রায় ধরো তখনকার দিনে আমি বলছি লাস্ট পর্যন্ত 250 জনের টিম ছিল আপনার লাস্ট পর্যন্ত। আচ্ছা। তো এই 250 জনের টিম এরকম, মানে যখন আপনার এই ব্যাপারটা আস্তে আস্তে জনপ্রিয় হলো, নিশ্চয়ই আরো আস্তে আস্তে এখানে আরো একটা, এখানে যে লাইট ইন্ডাস্ট্রি এটা, সেটা আস্তে আস্তে গ্রো করতে আরম্ভ করলো নিশ্চয়ই চন্দ্রনগরে। আরো কিছু হলো নিশ্চয়ই। এখন তো বোধহয় আপনি প্রেসিডেন্ট বোধহয় এখানকার। এখন তো বলা যায় না, এখন তো আলাদা টাইপ হয়ে গেছে না। আমাদের আমলে যে এইটা বললাম যেটা টেমস ফেস্টিভ্যাল, তখন তো আমরা ছবল ল্যাম্প, আমি যে গল্পগুলো করেছি সব ছবল। এখন কিন্তু জিনিস ছবলটা হচ্ছে না, এখন এলইডি হয়েছে। এলইডি মানে ডায়োড। ডায়োড হচ্ছে, ডায়োডের হওয়ার কারণ হচ্ছে পাওয়ার কনজাম্পশনটা খুব কম। তো যেমন তোমার এইগুলো জেনেছে, এগুলো তো ডায়োড, এগুলো যদি আজকে টুনি দেওয়া হতো তাহলে ওয়াটেজ কত হতো, বহুটাই। সেই জন্যে ডায়োডটাই চলছিল, এখনও চলে, কিন্তু আমার চোখে ভালো লাগেনি ডায়োডটা। আমার তো দেখাও এই ময়ূরপঙ্খীটার ছবিটা আর একটা এখনকার দিনে ওই এলইডির ছবি, দুটো অনেক তফাৎ। ওই যে কাগজ মুড়ে পেপার দিয়ে তার মধ্যে বেকারির ওপর, তাতেও কিন্তু অনেক সৌন্দর্য ছিল। ওই যে তার সৌন্দর্য কি দেখলে মাথা খারাপ হয়ে যায়। এই জিনিসটা আসে না, এটা আসে না। না, এটা আর আসে না, আসে না। কারণ আছে, ওই যে বললাম পাওয়ারের একটা কারণ। আর এটা এই এলইডিটা
এ একটা ছেলে ছিল এখানে, অসীম বলে নাম বলে, সে ওই কটা ল্যাম্প নিয়েছে রবীন্দ্র এই ইয়েতে চার মন্দির তলা বোধ লাগিয়েছিল। তো আমি ওকে দেখে বলেছিলাম যে দেখ অসীম, একদিন দেখবি এইটাই লোকে নেবে, সব উল্টে যাবে। ওকে আমি বলেছিলাম, বলে কারণ দাদা, আর কারণ একটাই কারণ হচ্ছে পাওয়ার কনজাম্পশন কম হচ্ছে। আমাদের লাইট করতে গেলে একটা যেখানে প্যানেলে 50 কিলোওয়াট লাগবে সেখানে এলইডি করলে 5 ওয়াট লাগবে, এত ডিফারেন্স। আচ্ছা, একটা দ্বিতীয় হচ্ছে পলিউশন, অত জেনারেটর চালিয়ে রাস্তায় পরিষ্কার করা, এটার কারণ আছে। এখন ওই তাকে বললাম চেঞ্জ কর, বলো কী করে চেঞ্জ করবো? আমার এই সাইজের ল্যাম্প তৈরি কর, এলইডি এই সাইজের তৈরি কর যেন সবল দেখতে, তার উপর কাগজ মুড়ে এলইডি মতো। এখন তাই হচ্ছে, এই যে ল্যাম্প এখন এলইডি নয়, এখন এলইডি পরে আরও বেরিয়ে গেছে, সেই ল্যাম্প পরে এখন কাজ হচ্ছে। তারপর রং কাগজ কাগজ কেউ কাগজ না হলেও এখন কালার দিয়ে তৈরি করে দিচ্ছে। কালার এলইডিও তো আছে আর কি, মানে যেগুলো মির্চি, যেগুলোকে আমরা দেখে বলি মির্চি লাইটস যেগুলো। তো আপনার কি মনে হয় এই যে নতুন যে আলো, এই এলইডির কথা যেটা আমরা আলোচনা করছি, সেটা আসার ফলে কি চন্দননগর লাইটিং এর যে জায়গাটা সেটা খানিকটা অনেকটা হলে নষ্ট হলো? অনেক যে না, সম্পূর্ণই নষ্ট হলো। আমরা যখন করেছি আমরা নিজেরাই সমস্ত তৈরি, চন্দননগরে সব তৈরি, বাল্ব পর্যন্ত চন্দননগর তৈরি, এখন তার পর্যন্ত চন্দননগর তৈরি হতো। এখন কি হচ্ছে, এখন এটা পুরো চলে গেছে চায়নার, যে ওখানে রেডিমেড কেনা, সমস্ত ল্যাম্প, সমস্ত সেট, সমস্ত ডিজাইন সব রেডিমেড কেনা, এসে এখানে বিভাগক বেঁধে জ্বালিয়ে দিচ্ছে। তো এটা চন্দননগর কেন মানে যুগের সঙ্গে চেঞ্জ করলো না কেন? চন্দননগর এটা তো তৈরি করতে পারতো। চন্দননগরের পাশে ওই চেঞ্জ করছে, ওই ল্যাম্প চেঞ্জ করে এ করে করছে, কিন্তু এটা তো এত ইজি কাজ, শুধু চন্দননগর ছাড়া যে কোনো জায়গা সব এত ইজি হয়ে গেছে। এটা কোনো কারেন্ট মারার ভয় নেই, কিচ্ছু নেই, যে কোনো লোক করে ফেলছে। আর যে কোনো একটা পাশে ডিজাইন করে তার উপর বেঁধে দিয়ে চলে যাচ্ছে এলইডি। তো কোনো আমাদের কোনো কাজ নেই, মানে আমার বলছি, আমাদের বলিনি, আমার কোনো কাজ নেই। আমি এখনো যদি বলে আমার করতে, আমি করতে হবে না, চলে আসবো। কারণটা এই একটাই কারণে, যে আমাদের দেখার কিছু কারণ নেই। আমাদের যে কাঠের রোলারে কন্ট্যাক্ট মেরে তাকে ঘুরিয়ে পাখা মেরে ঘুরিয়ে যে ডিজাইন করতাম, এখন একটা চিপ ঢুকিয়ে দিচ্ছে, তার কাজ হয়ে যাচ্ছে। এটা আমাদের কি আছে, আমাদের কি করার আছে কিছু? আমরা কি বলছি, চন্দননগরের লাইট ডিজাইন হচ্ছে, ডিজাইন, কিন্তু আমরা কিছু করছি না। কিন্তু শিল্পীর ওই জায়গাটাই একদম নেই, উড়াও হয়ে গেছে। এখন ওর মধ্যে এখন যে চন্দননগরে লাইট কয়েকজন করছে, পরে আমার কাছেই কিছু ছেলে মানুষ হয়েছে, মেকানিক্যাল যুগ করছে। কিরকম মেকানিক্যাল? একটা পুরো জিনিসকে নাড়াতে হবে, সেটা কিন্তু ওই ল্যাম্প দিয়ে নয়, ওই রকম ফ্রেম করে সেটা মোটর দিয়ে নাড়ানো হচ্ছে। যেমন এখানে একটু আগেই দেখবে একটা রাস্তায় পাখা লাগিয়েছে, পাখার তলা একটা মোটর লাগিয়েছে, দিয়ে পাখাটা এরকম নড়ছে। এই যে মেকানিক্যালটা অ্যাড করেছে, এটাই ওঠে। চন্দননগরে জগত্রী পূজায় যে প্রসেশন হলে কিছু মেকানিক্যাল, ওই মূর্তি সব মেকানিক্যালি লাগানো আছে। এইটা থাকলে চন্দননগর পারবে, আর এটাও সবাই করতে পারবে আস্তে আস্তে। এটা করতে পারবে না এরকম কথা না, এটাও সবাই করতে পারবে। তখনকার দিনে ভাবিনি কেউ, আমাদের আমলে ভাবিনি কেউ যে আমি আরেকটা জিনিস উনি করেছেন, ওনার পরে আমি আরেকটা চেঞ্জ করে করব, এটাও ভাবিনি কেউ। এখন এটা ভাবে না,
এখন সবসময় ভাবে যে উপায় করা। একটা কথা আমি বলছি, এখন সবসময় উপায় করা, পয়সা ছাড়া কিছু নেই। আমাদের আমরা ছিল না। আমি যদি পয়সা উপায় করে মনে করতাম আমি আজ বিরাট হয়ে যেতাম, কিন্তু আমি পয়সা উপায় করার দিকে যাইনি। আমি নিজের কি করে লোককে দেখাতে যাবে, কি করে ভালো বলবে, সেইটি হচ্ছে। কারণ পুকুরের পাড়ে একটা ছোট্ট বলেছি তোমার, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি জলের তলায় লাইট করেছি, বহু ভিড় পুকুরের পাড়ে, তখন শালবল্লা দিয়ে ঘেরে লোককে আটকানো হয়েছে। তা জলের তলায় লাইট জ্বলছে, পাকা মোটা দেখো, জলের তলায় লাইট জ্বলছে। কোম্পানির লোক এসে বলেছে বন্ধ করো, এই আমরা জ্বালাতে দেবো না। কেন? যদি পুকুরটা ইলেকট্রিসিটি হয় তখন। কিন্তু তার আগে আমি দেখেছিলাম যে একটা ল্যাম্প ফেটে গেলেও পুকুরের মধ্যে পুরো পুকুরটা ইলেকট্রিসিটি হতে পারে না, যখন 220 ভোল্টের কারেন্ট। এটা যদি হাই টেনশন না কিছুটা হতো। এইগুলো কিন্তু পরে জ্ঞানে জেনেছে। আমি বহু ইঞ্জিনিয়ার কাছে গেছি, এ নিয়ে একটু পড়াশোনা করেছিলাম আমি করার পর এগুলো জেনেছিলাম। আমি সুপারভাইজার পাস করেছি ইলেকট্রিকের, এসব করেছি, করিনি একদম যে করিনি তা না, এগুলো করেছি আমি, এগুলো জানবার জন্য করেছি। তাই পুকুরের পাড়ের যে লাইটটা কথা বলছি, পুকুরে জলের তলা লাইট জ্বলছে, করতে দিল না, খুলে দিল। ঠিক আছে, খুলে দিল কিনা, পরে আবার পরের দিনে লাগিয়েছি, আবার লাগিয়ে চালিয়েছি। আবার এসেছে ওরা, এসে বলছে খোলো, বন্ধ করো। আমি কেন বন্ধ করবো? তখন তো আর জোর বাড়ছে না, আস্তে আস্তে যতক্ষণ ইলেকট্রিসিটি নিয়ে ঘাঁটছি আমি, ততক্ষণ আমার জোরটা আরও বাড়ছে। আমার জ্ঞানটা বাড়ছে বলে আমার জোরটা বাড়ছে। তাহলে বন্ধ আর বললো ঠিক আছে, আমি তো দেখাচ্ছি। তো লাইটটা ওই লেখাটা জ্বলছে, আমি জলের তলায় এখানে এত অবধি নেমে গেছি। নেমে গিয়ে একটা ডান্ডা চাইলাম একজনকে, পরশুরাম বলে, তাকে বললো একটা ডান্ডা দাও তো। একটা ডান্ডা দিল, আমি সেই লেখাটা মেরে ভেঙে দিলাম। জ্বলছে কিন্তু, লাইটটা জ্বলছে, ভেঙে দিলাম। দুটো ল্যাম্প ভেঙে গেল, কারেন্ট রইল জলে, কিন্তু আমি জলেতে দাঁড়িয়ে রইল। আমি একটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়িয়ে রইলাম, কিছু না, উঠে চলে এলাম। নেক্সট দিন কি করলাম, এই যে দেখতে প্রচুর তো লোক, আরো ভিড় হয়ে গেল। জলের তলা লাইট নিভিয়ে দিয়েছিল, সেইটা জ্বালিয়েছে, সেইটা জ্বালাবার জন্য আবার জ্বালিয়েছি। জ্বালাবার পর পাকা মোটা দেখো আমার লাইটটা জ্বলছে, ওরকম প্রচুর ভিড় লোক, এখন তুলনা হয় না। এখন সব জালে সব, এখানে বিদ্যুৎ গেলে সব জানতে পারবে ইতিহাস। আমি সেই সব তখনও সেই ভেঙেছি, ভাঙার পর জ্বলছে আলো। ওদিকে দেখা যাচ্ছে যে যে বাম্বু দিয়ে পার্টিশন করে ব্যারিকেড করেছিল, সেটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওই পুকুরে ওই পুরো লোকগুলো আমার ওই কারেন্টের উপর আসছে। তো আমি এদিকে সামলাতে গিয়ে ওদের দিকে সামলেছিলাম আগে, ওদের রেখেছিলাম। একটা ছেলেটা পড়ে যায় বলে হয়েছে ওর উপরে, তাকে আমি ঠেলে রেখেছিলাম। তা তাই ঠালতে গিয়ে ও তো বেঁচে গেল, ওই তারটা আমার গায়েতে লাগে, হাত থেকে ছিনালাম, পিঠে লাগলো, পিঠে আটকে গেল। পিঠ থেকে উঠে আমি পুকুরে পাড়ে পড়ে গেলাম। আমার সেন্স ছিল না, 10 মিনিট সেন্স ছিল না। কারণটা কি, এটা আমার দরকার ছিল না, ওদের দেখাবার, ল্যাম্প ভেঙে দেখাবার দরকার ছিল না। শিরদা ওই দেখটা পাশের ছেলে কি সুন্দর করছে দেখাবার, আমার কোনো দরকার নেই ভাঙবার, ইচ্ছাকৃত, মানে ওদের দেখাবার জন্য, আমার ইয়ের জন্য এটা করেছিল। কাজ করতে গিয়ে বড় অ্যাক্সিডেন্ট কিছু সেরকম না, আর কিছু আমার জীবনে অ্যাক্সিডেন্ট করতে আর কিছু আসে না। মানে এত ঝুঁকি নিয়ে কাজ করছে না তো, এইটা তো আমি ইচ্ছাকৃত করেছি,
সেটা সেই সময় তো আপনাদের এখানে বোধহয় এসি কারেন্ট বোধহয় এসি বোধহয় AC এসি লাইন, এসি আর ডিসি বোধহয় কলকাতা। কলকাতা। তো এখানে এসি লাইনে অসুবিধা হতো না আপনাদের কাজ? না, আমরা সবই তো এসিতেই করেছি, এসিতেই করেছেন। এখানে ডিসি বলতে কিছু ছিল না। আচ্ছা, সেটা অনেক পরে হয়েছে। তো এটা ভর কোম্পানি ছিল, ভর কোম্পানি থেকেই এসি ছিল। আচ্ছা, আর মানে ডিসিটা কবে হলো? অনেক পরে। ডিসিটা এখানে আসেনি, আসেনি, এখনো আসেনি? এখনো আসেনি। ও তাই, আচ্ছা। এখনো এসি। এসি আর ডিসির মধ্যে তফাৎটা কি? ওই তো ডাইরেক্ট আর একটা ঘুরে আসে আর কি। হ্যাঁ, সেই জন্যে। ঠিক। আর একটা জিনিস বলুন, যে এই যে আপনি যেটা বলছেন, যে মানে তাহলে আপনি বলছেন যে এই যে একটা চন্দননগরের একটা যে লাইটের একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছিল, সেটা এখন একটু সংকটে। ইন্ডাস্ট্রি তৈরি তো আছে, ইন্ডাস্ট্রির কিছু কিছু লোক এটাই তো করে খাচ্ছে না, এটা তো তাদের উন্নতির জায়গায় সাইজ রয়েছে। কত বড় হবে কোনটা? মানে সাইজ কত বড় হবে, কত লোক ইনভলভ মোটামুটি? এখন একটু কমে গেছে হয়তো, কিছু কিছু লোক ছাড়া এই লাইন আর কিছু নেই। কেন আজকে যদি এখানে হয়, কালকে ওই যে জগদ্দলেও সব হয়ে গেছে, পরশুদিন নবদ্বীপেও সব হয়ে গেছে। তোমরা যদি ঘোরো তো দেখবে সব জায়গায় হয়ে গেছে। এখন কলেজ স্কোয়ার লাইট ওপার থেকে যাচ্ছে, আগে তো যেতে পারত না। এখন সব জায়গায় হয়, কিন্তু সব জায়গায় আবার লাইটও বেড়েছে। সব জায়গায় পুজো প্যান্ডেল এত তো ছিল না, পুজো প্যান্ডেলে এত লাইট ছিল না, কয়েকটা ছিল। কিন্তু এখন তো সব পুজো প্যান্ডেলই লাইট, সে ষষ্ঠী পুজো হোক আর দুর্গা পুজোই হোক, যে কোনো পুজোতেই লাইট চাই। সেই ডেকোরেশন লাইট, হয় প্রদীপ জ্বলছে নয় মোমবাতি জ্বলছে। আপনার বোধহয় পিসি সরকারের সঙ্গেও কাজ আছে বোধহয়। কোনটা? পিসি সরকারের সঙ্গে বোধহয় আপনার কাজ আছে। পিসি সরকারকে আমি বলেছিলাম যে আপনি লাইট করছেন, আমি কিন্তু এটা স্টেজে লাগাবো পজিশনে, সেটা আমি বারাসাত গেটে মানে করে পিসি দেখেছিলাম। সরকার কোথায় কি লাগিয়েছিলেন, মানে কোন লাইট লাগিয়েছিলেন? পিসি সরকার যা যা করেছে আমি তাই করে দিয়েছি ছবল দিয়ে। ও মানে ওই ওয়াটার অফ ইন্ডিয়া সব 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 যা কিছু, ওই যে পেট কেটে বেরিয়ে যাচ্ছে, দুটো ফাঁক হয়ে যাচ্ছে, সব দেখিয়ে দিয়েছি সব। তো আপনার সঙ্গে কথা হচ্ছে পিসি সরকারের? পিসি সরকারের সঙ্গে কথা হয়নি। আচ্ছা। পিসি সরকার আমাকে বলেছিল, আমার এখানে লাইব্রেরিতে আমি কথা বলেছিলাম, কিন্তু এই জিনিসটা তৈরি করে দিয়েছিলাম আমি বারাসাত গেট বলে একটা জায়গা আছে তাদের জুবিলিতে। আচ্ছা। যেমন আমি এই বড় বাজারে 28 ফুট বোধহয় সাইজের স্পাইরালম্যান করে দিয়েছিলাম, একটা বোর্ডের পুরো স্পাইরালম্যান করে দিয়েছিলাম। 28 ফুট বোর্ড এই বড় বাজারে প্রথম হয়। আচ্ছা। সুঁট দিয়ে স্প্রে করছে জল, আর বাচ্চারা তলায় দাঁড়িয়ে থাকবে, এটাও বড় বাজার করে দিয়েছিলাম। বিদ্যালঙ্কার একটা ইতিহাস করেছিলাম, জগন্নাথনগরে জগদ্ধাত্রী পুজো কীভাবে হয়, কি করে হয়, আর তার লাস্ট পর্যন্ত কি হয়, সেটাও বিদ্যালঙ্কায় দেখিয়ে দিয়েছিলাম আমি। ওদের ইতিহাস এসব ভুলবে না। এখনও তুমি যদি বিদ্যালঙ্কাকে জিজ্ঞেস করো যে এই ডাইটটা, সব বলবে এ ভোলার নয়, এ আর জন্মাবে না, ঠিক এই কথা, এই ভাষাটা বলবে। বড়বাজারও তাই বলবে, তোমার ওই বারাসাত গেট তাও বলবে। তাই বিভিন্ন খুব চন্দননগরে সব বাড়ারই জানে আমি করেছি, অনেকেই জানে, অনেক বাড়ারিতেই আমি করেছি, সেটা কোনো কথা না। কথা তো এখনও করছে ভালোই, ছেলেরা কাজ করছে ভালো, মোটামুটি আমার বসে থেকে এরকম ভালোই লাগে, খারাপ লাগে না। আপনার ছেলেমেয়েরা কি করলো তারপরে? এইটাই তো অসুবিধে, আমার ছেলে মেয়ে বলতে নেই, আমার একটা মেয়ে। আচ্ছা। সে মাস্টারি করার নিয়ে ব্যস্ত। আমার নাতনি, সে ও দিকে যায় না, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমার নাতি ডাক্তারি পড়তে, সে কোনো ব্যাপার নেই। আমার ওয়াইফ, সে লেডিবোর্ন থেকে পাস করেছিল বেঙ্গলি অনার্স, 7th ইউনিভার্সিটি র্যাঙ্ক। আচ্ছা। সে বললাম না, আমি ছাড়া আর কেউ নেই, আমি একমাত্র ভ্যাটামেন্ট জুগিয়েছি চন্দননগরে আমার ফ্যামিলির মধ্যে। আপনার যে কোম্পানিটা আপনার ছিল এসডি ইলেকট্রনিক্স বলে, সেটা এসডি ইলেকট্রিক্স বলে। এসডি ইলেকট্রিক। আচ্ছা।
তো আপনার যে কোম্পানিটা ছিল এসডি ইলেকট্রিক্স, সেটা কি আপাতত এখন কাজ করছেন না আপনি একদম? না, সেই সেই হিসেবে কাজ করছি না, কিন্তু কোম্পানি এখনো আছে। আচ্ছা, এখনো আমার কাছে লোক আসে এসডি ইলেকট্রিককে কন্ট্যাক্ট করতে, কিন্তু আমি তো করি না, আমি লোককে ডেকে তাদের বুঝিয়ে তাদের হ্যান্ড ওভার করে দিই। আচ্ছা। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেমন এলইডি আলো, এলইডি যেমন এসছে, তেমন এখন আজকের সময়ে যে অনেক রকম আলাদা রকম ডেভেলপমেন্ট হয়েছে। ধরুন 3D ম্যাপিং প্রেজেন্টেশন হয়েছে এখন, 3D মানে বাড়ির দেওয়ালে বিভিন্ন রকম আলো দিয়ে এবং শেড দিয়ে বাড়ির দেওয়ালে করছে, 3D ম্যাপিং হচ্ছে। বা ধরুন এখন ড্রোন দিয়ে আলো করছে আকাশের মধ্যে, আপনি নিশ্চয়ই দেখেছেন আর কি। তো কেমন লাগে আপনার এগুলো দেখে, এই যে ডেভেলপমেন্টগুলো আর কি? ডেভেলপমেন্টগুলো লাগার বলতে এটা আমার কিছু হাত নেই, এও তো সেই রেডিমেড। আচ্ছা, একটা তোমার স্টেজ লাইট গিয়ে দেখ কী আছে, চন্দনে কোনো লাইট আছে? নেই। আছে কি? সব দূর বাইরের দেশ। সব জায়গায় ওয়ালে যে লাইটের কথা বললে সেটা কি? চন্দনা তৈরি হচ্ছে না, সে কোনো কিনে আনছে, বসিয়ে দিচ্ছে, তার কম্পিউটারে নড়ছে। এটা চন্দননগরে কি ক্রেডিট আছে? কিছু নেই। আমি এইটা দেখতে চাইনি, আমি চেয়েছিলাম যে চন্দননগরে এই যে মেকানিক্যাল যেটা বললাম আর কি, এটা যদি যুক্ত করে বা যেটা হয়, এটা ভালো লাগবে, দেখতে ভালো লাগে। সবই কি কি করছে মেকানিক্যাল দিয়ে, কি কি হচ্ছে এখন? নানা রকম জিনিস, নানা রকম। যেমন একটা ফুল ফুটছে, আচ্ছা, তাতে ছোটো টুনি লাগিয়ে ফুলটা টেনে ফুটছে। এটা আগেও করেছি আমরা, আমি বহু করেছি। জলের তলার ভেতর সাবমেরিন করেছি, এখানে ডুববে, ওখানে বাঁচবে, পুরোটা ইলেকট্রিসিটি দিয়ে করেছেন? পুরোটাই। মানে আমাদের ল্যাম্প দিয়ে করেছি পুরোটাই। এত সাবমেরিন এই পুকুরে জ্যোতিবাবুর স্ত্রী এসে দেখতে এসেছে, সেটা দেখে গেছে। আর একটা করেছিলাম, যদি ওর ওয়াইফ এসেছিলেন, সেটা দেখেছিল ওই বিবেকানন্দকে নিয়ে করেছিলাম একটা, সেটা দেখতে এসেছিল যে মা কালীর কাছে গিয়ে নরেন বলছে আমায় টাকা দাও, অন্ত দাও, বলে তুই অমুক জায়গায় যা, গিয়ে চা। সেই যে বলে বিবেকানন্দ তখন ভাষাটাই ঘুরে গেল, বলে আমার জ্ঞান দাও, শিক্ষা দাও। এইরকম ধরনের লাইট একটা করেছিলাম এখানে। সেটা এইরকম ধরনের গল্প আমি তৈরি করতাম। ঠিক কথা। তো মানে এখন মোটামুটি কিরকম সময় কাটে কি হয় তাহলে আপনার? কিছু কিছু লোক আসে, খেলার মাঠে যান? খেলার মাঠে যাই। যান, আচ্ছা। 17 বয়স ক্লাব, 17 বছর আমার ক্লাব। হ্যাঁ, 17 বছর। 17 বছর সেক্রেটারি ছিলেন? 17 সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি। সেক্রেটারি তো অনেক ডিপার্টমেন্ট হতে পারে, কিন্তু জেনারেল সেক্রেটারি 17 বছর বয়স ক্লাব ছিলাম। এখন যান মাঠে যান? এখনো মাঠে যাই না, ক্লাবে যাই। ক্লাবে যান, আচ্ছা। যেতে পারি না, মানে পায়ের অবস্থা খারাপ হয়, আর হাঁটতে সারাদিন পারি না। মোটামুটি সময় কাটে কীভাবে? চিন্তা করি, আকাশ সময় চোখ দিয়ে জলও বেরিয়ে যায় কান্নাতে, কি দেখছি আর কি ছিলাম আমরা। এখন তো অনেক উন্নতি দেখছি, কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা পাচ্ছি না, পেলাম না। আমার তো আরও দেওয়া কিছু উচিত ছিল, আরও কিছু করার ইচ্ছা ছিল, হয়তো পারিনি, বা আমার যেটা করণীয় করতে পারিনি, করতেই পারিনি। আজকের যে গল্পটা করলাম, হয়তো এর চেয়ে ভালো অনেকে লোক পড়বে, কিন্তু আমি বুঝতে পারি যে একটা ক্রিয়েটিভ মানুষের সবসময় একটা ক্রাইসিস থাকে, সবসময় ভেতরে চলে, যে কোনো ক্রিয়েটিভ মানুষের একটা ক্রাইসিস চলে সবসময়। তো কিন্তু আপনি তো দিয়েছেনও অনেক, মানে এটাও তো সত্যি। না, আমার তো মনে হয় না যে আমি সবটা দিয়েছি। আমার তো মনে হয় আমি কিছুই দিতে পারি না, আমার মনে হয়। কার কী মনে হয় জানি না, আমার মনে হয় আমি কিছু দিতে পারি না। এখন যারা দিচ্ছে তারাই ভালো দিচ্ছে। এখন মানে কিন্তু আপনার ওই শিল্পী সত্তাটা কোথাও একটা ইয়ে পায়, ধাক্কা খায় বোধ হয়, তাই তো? আপনার ভেতরে যে শিল্পীটা আছে সেটা কোথাও একটা হার্ট হয় সবসময়। না, সেটা বললেও তো ভুল হবে। এখনও কিন্তু ইচ্ছা করে, এখনও কিন্তু আমি ল্যাংড়া হলেও মনে হয় যে খারাপ হয়ে দাঁড়াই, কিন্তু ক্ষমতায় করবে না, সেই মেটেরিয়ালস নেই, সেই পাওয়ার
যে আমি যাদের নিয়ে কাজ করব সে ধরুন আমি কথা বলছি, ধরুন আপনি একটা এলইডি আলোই পেলেন, এলইডি আলোর আপনাকে দেওয়া হলো, সেটাকে নিয়ে আপনি আজকে যারা করছে কাজ তাদের থেকে কি ডিফারেন্স করে দিতেন? তাই তো ডিফারেন্স তৈরি হয়েছে, ল্যাম্প চেঞ্জ করে করার এই চেঞ্জ হয়েছে, আর কিছু না। এর বেশি কিছু হবে না। না আমি বলছি আপনি যদি পেতেন আজকের সময়, যদি আপনি কাজ করতেন, তাহলে আপনি এটাকে কাউন্টার কীভাবে করতেন? ধরুন আপনি কাউন্টার করতে এটা ভাবতে হবে কীভাবে কাউন্টার করতেন, এটা আমাকে ভাবতে হবে এটা কিভাবে হয়। আমি ওদের আকাশ থেকে ঘুম নিয়ে হচ্ছে, সেটা আকাশ থেকে এরকম ভাবছে, আকাশ থেকে এরকম পড়ছে, এরকম নিয়ে একটা জিনিস ভাবতে হবে। এরকম ভাবার আর কি, কী করতে পারবো জানি না, ভাবতে হয়, ভাবি। মানে এখনো সেই ভাবনাটা চলতে থাকে। এখন ভাবনাটা সবসময় চলে। থ্যাংক ইউ সুদত্ত, থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে অনেক গল্প হলো, মানে ইনফ্যাক্ট হ্যাঁ, যে আমার মনে হয় যে আপনারা যে কন্ট্রিবিউশনগুলো করে গেছেন বাংলায় এবং বাংলার মানুষের জন্য বা গোটা ভারতবর্ষের মানুষের জন্য, সেগুলো কোথাও ডকুমেন্টেড থাকা উচিত। সরি, সেগুলো কোথাও একটা ডকুমেন্টেড নিশ্চয়ই থাকা উচিত, সেটা আমার বারবার মনে হয়। এবং মানে আপনাকে ধন্যবাদ যে মানে যেভাবে আপনি আমাদের মানে গোটা বাংলার নাম গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছেন একটা সময়, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। না না, এটা ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তোমরা এসেছো, আমি এখানে বসে আছি, এই যে গল্পটা করলাম, আমার সময়টা কাটলো, এইটাই জানবে শ্রদ্ধা বয়সটা আরেকটু কমলো। নিশ্চয়ই। এই যে গল্পটা করা, এই জায়গাটা আমি তো আর কোনো জায়গায় পাই না। এটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, এটাই আমার কাছে বিরাট পাওনা। থ্যাংক ইউ। বহু করেছি আমি, ভারতবর্ষের কোনো জায়গা বাকি নেই আমি আলো করিনি। যন্তর মন্তরের আলো হবে, বাইরে যাবে, সেখানেও শ্রীধর দাস বলে শেষ হবে না, আমার জীবনে শেষ হবে না। সবচেয়ে যে আজকে যেটুকুন হলো, আজকে যে তোমার সঙ্গে আলোচনা হলো চন্দননগর এই আমার ঘরে বসে, এটাও আমার কাছে মনে থাকবে চিরকাল। নিশ্চয়ই। থ্যাংক ইউ সুদত্ত, থ্যাংক ইউ সো মাচ।